আমি না প্রথমেই একটা গুড়গাঁওয়ের একটা অফিসের ঘটনা বলবো। ওই ঘটনাটা না এর আগেও অনেকজনের সাথে ঘটেছে, ঠিক আছে। তো আমাদের এখানে ভাবনা বলে আমার এক বন্ধু থাকে, সে গুড়গাঁওতে চাকরি করে। তা ওই গুড়গাঁওয়ের যে অফিসে ও যখন ঢুকেছিল 2019-এ ঢুকেছিল, 1 বছর কাজ করে। তো যখন ঢুকেছিল না, তখন ওদের না একটা কলিগের সাথে মানে বন্ধুত্ব হয়ে যায়। মানে 5 জন কলিগ আছে, মানে তার মধ্যে 3 জন মেয়ে 2 জন ছেলে, ঠিক আছে। তা ওই 5 জনের মধ্যে 5 জনেই নতুন ঢুকেছে, 5 জনেই খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। মানে ওরা নিজেকে পঞ্চপাণ্ডব বলতো, ঠিক আছে। এরপরে বলছে যে তারপরে তো 2009 আমরা খুব ভালোভাবে কাজ করি। 2020-তে লকডাউন হয়ে যায়। তারপরে 2021-এ মাঝামাঝিতে আমাদের একবার মানে খুব প্রোটেকশন নিয়ে করে অফিসটা খুলেছিল। তারপরে আবার বন্ধ হয়ে যায়। আবার বন্ধ হয়ে যখন 2023-তে খোলে ওদের অফিসটা ভালো মতন ভাবে, তখন ওরা কি করে, যখন প্রথম আসে অফিসে এসে কাজকর্ম করছে, পঞ্চপাণ্ডব সবাই যা বলছে যে এই চলে এসছে পঞ্চপাণ্ডব, হই হুল্লোড় মজ মাস্তি এইসব করবে, কাজও করবে, এগুলোও করবে পঞ্চপাণ্ডব মিলে। তা তখন ও বলছে, হ্যাঁ, তখন ও বলছে কি ওই ভাবনার তখন 2023-র প্রায় শেষের দিকে, পুজোর শেষ হয়ে গেছে, অক্টোবর নভেম্বরের দিকে ওরা যখন কাজ করছে, হঠাৎ করে না একদিন দেখছে যে আর একটা যে মেয়ে রয়েছে, মেয়েটির নাম আমি বলবো না, সেই মেয়েটি না হঠাৎ করে কামাই করে বসে আছে। তা হঠাৎ করে কামাই করেছে, আসে না 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, এই করতে করতে না 1 মাস হয়ে গেছে। এবার ওই মেয়েটা থাকতো ওই গুড়গাঁওয়ের কোনো এক মেসে, ঠিক আছে। ওরা জানতো, মেসের ঠিকানাটা জানতো। এবার ওরা গেছে মেসে গিয়ে ওদের প্রথম অবাক হওয়ার পালা যে ওরা যখন ওই বান্ধবীটির নাম করে না, ওরা তখন না জাস্ট অবাক হয়ে যায় যে এই নামে তো কোনো মেয়ে ছিল না, মানে ছিল না। এখন বলছে ছিল না মানে ও তো এই ইয়েটাই দিয়ে গেছে, আমাদের ঠিকানাটা ছিল না মানে কি, এই 1 মাস আগে আমরা কাজ করেছি, করেছি, একসাথে অফিস করেছি, ছিল না বললেই হয়। তো আশেপাশের যে সব মানে ফ্ল্যাটের বাসিন্দারা ছিল তাদেরও জিজ্ঞেস করা হয়, মানে পিজির যারা ছিল আরুল মেয়েরা, তাদেরও জিজ্ঞেস করা হয়, কিন্তু মেয়েটা কোনো মেয়েই ওকে চিনতে পারে না, ঠিক আছে। এরপর ওরা কি করবে তো ওদের অফিসে না, হ্যাঁ, এবং এই যে পঞ্চপাণ্ডব যে কথাটা বলছি, যে মেয়েটির কথাটা বলছি, এই মেয়েটিকে না পুরো অফিসই দেখেছে, ঠিক আছে। এবং যারা পুরনো বাসিন্দা, মানে পুরনো যারা রয়েছে, তারা কিন্তু এই ব্যাপারটাকে এনকারেজ করতো না ওদের। ওরা বলতো সবসময় ওই মেয়েটির সাথে এত কথাবার্তা কিসের, এত কিসের, ওরা কিন্তু ব্যাপারটা জানতো। তবু বলা উচিত ছিল যে ওদের যে এটা একটা, তোরা যে জায়গায় যাচ্ছিস বা যার সাথে মেলামেশা করছিস সে ভুল। তারা কিচ্ছু বলেনি, তারা জাস্ট দেখতো। যখন ওরা এত বন্ধুত্ব হয়ে গেছে, তখন না ওদেরই যারা সিনিয়র যারা রয়েছে, কাজ ছাড়া এমনি সময় পার্টি ফাটিতে গেলে যে কথাবার্তা বলতো, তখন ওরা দেখতো না ওদের একটু ওই 5 জনকে ওরা এড়িয়েই চলছে। এছাড়া নতুন যারা ছিল তারা কিন্তু প্রত্যেকেই 5 জনকে দেখতে পেত, ঠিক আছে। এবার ও না অফিসে যায়, অফিসে গিয়ে এরকম বলে যে ওই মেয়েটা আসছে না। তো একজন যে পুরনো ওদের সিকিউরিটি গার্ড ছিলেন, ওই গার্ড আঙ্কেলকে জিজ্ঞেস করে, দেখুন আমাদের সাথে তো আর একটা মেয়ে ছিল, আমার বন্ধু খুব ভালো, ওই মেয়েটি এখন আসছে না, তা ওর বাড়ির ঠিকানাটা কি আপনারা কেউ জানেন, অফিসের কেউ জানে? তখন ও বলছে, দেখুন ম্যাডাম, আপনাদের একটা কথা বলি, আপনাদের না যখন করেছিলেন, যখন আপনারা ছিলেন, আপনাদের কিন্তু আমি বরাবরই 4 জন দেখেছি, আপনি বলছেন 5 জন। তা ওরা বলছে কি করে বলছো, এতদিন আমরা কাজ করছি, সেই 2019 থেকে 2024 হয়ে গেল, ঘরে বসে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় কথাবার্তা বলা, করা, সমস্ত কিছু রয়েছে, সেখানে তুমি বলছো আমরা 4 জন গল্প গুজব করতাম, এটা কি করে সম্ভব?
তা ওরা অনেক চেষ্টা চরিত্র করে বসের কাছে ইয়ে করে ওরা কোনো ক্লু পায় না, কিন্তু ঠিকানাটা পায়। মানে বহু ইয়ে করে কম্পিউটারের ইয়ে করে করে একজন সিনিয়র মোস্টকে বলে এবং সিনিয়র মোস্ট ওর বাড়ির ঠিকানাটা বলে দেয়। এবার ওরা চারজনেই একদিন অফিস ফেরতা ওদের বাড়িতে যায়, ঠিক আছে? ওদের বাড়িটা নয়ডাতে। হ্যাঁ, তা ওদের বাড়িতে যায়, ওদের বাড়িতে গিয়ে বেল বাজিয়েছে, বেল বাজিয়ে যেই দেখেছে, হ্যাঁ নমস্কার সুশোভন দা, না শুভায়ন দা, সরি। তা ওই মেয়েটি যখন বেলটা বাজিয়েছে তখন ওদের ভেতর থেকে না, বাড়ির ভেতর থেকে একজন বয়স্ক মহিলা বেরিয়ে আসে। বেরিয়ে এসে তখন ওদের জিজ্ঞেস করছে, হ্যাঁ বলুন কি ব্যাপার। তখন ওরা তো নাম বলেছে যে ও কোথায়, ওর কি খুব শরীর খারাপ, বা ও 1 মাস হয়ে গেল, প্রায় 1 মাস হয়ে গেল আসছে না কেন। তখন ও বলছে তোমরা ভেতরে এসো। হ্যাঁ, ডেকেছে। এবার ভেতর থেকে যখন আসে তখন একজন বয়স্ক বৃদ্ধ আর তার সাথে তার ছেলে, ছেলের বউ আসে বাইরে। একজন মাঝবয়সী না, মানে একজন অল্প বয়সী ছেলে আর ছেলের বউ আসে। হ্যাঁ, তা ও তখন জিজ্ঞেস করলো, আচ্ছা তোমরা যে নামটা বললে এই মেয়েটির সাথে তোমাদের কি পরিচয়? বলছে আমরা তো এক অফিসে কাজ করতাম 2019 থেকে 2024, কিন্তু এই 1 মাস হলো ও আমাদের সাথে মানে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছি না, ওর কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারও কোনো ইনঅ্যাক্টিভেট বলছে, আর ও আসছে না। তো আমরা ভেবেছি প্রথম কদিন শরীর খারাপ হয়েছে তার জন্য হয়তো আসছে না। তা এবার ওর মা বলছে, শোনো তুমি যার নাম করছো, এবার মানে ওদের অবাক হওয়ার পালাটা কিরকম ভাবো। হ্যাঁ, বলছে তুমি যে মেয়েটির নাম করছো সে আমারই মেয়ে, তুমি তার সাথে কাজ করেছো, এরকম বহু আগেও অনেকেই আমার কাছে এসছে ওদের অফিস থেকে এসে আমাদের বিভিন্ন ওর নামে খোঁজ খবর করেছে, কিন্তু তুমি যে যার নিচ্ছ সে কিন্তু আজ থেকে প্রায় 9 বছর আগে সে রোড অ্যাক্সিডেন্টের ডেথ হয়ে গেছে। ওরা অবাক হয়ে চারজনে, মানে ওরা কি বলবে, মানে নিজের চোখকে বিশ্বাস করবে, নিজের কানকে বিশ্বাস করবে, মোবাইলকে বিশ্বাস করবে, না ওনারা যেটা বলছেন সেটা বিশ্বাস করবে। তা এরপর ওনারা বাবা ফটো নিয়ে আসে, ফটো নিয়ে এসে দেখায় যে এই মেয়েটি তো, বলছে হ্যাঁ এটি আমাদের মেয়ে। ওরা তখন বলে হ্যাঁ এই মেয়েটির কথাই বলছি, তা বলছে 9 বছর আগে ডেথ হয়ে গেছে। তা এরকম ও অফিসটিকে এত ভালোবাসতো মেয়েটা, যার জন্য না ওই মেয়েটা কি করতো যে মানে অফিসের ইয়েগুলো না ভুলতে পারতো না, যার জন্য ওই মানে ওনা ফিরে ফিরে আসে। তোমাদের আগেও বহু লোক ওর খোঁজ খবর নিতে এসছে, বহু মরে যাওয়ার পর বহু লোক এসেছে, এবার তোমরাও এসছো, হয়তো পরবর্তীকালে আরো লোক আসবে। কিন্তু এটাই সত্যি যে আজ থেকে প্রায় 9 বছর আগে এই মেয়েটি আমাদের ছেড়ে আমাদের মেয়ে চলে গেছে। এবার তোমরা ভাবো যে মানে যার সাথে 2019 থেকে 2000 এরপরে ওদের অবাক হওয়ার পালা কিরকম। এবার ওরা মোবাইল চেক করছে, বলছে আমাদের সাথে চ্যাট হয়েছে, কথা হয়েছে দেখুন। এবার ওরা যখন মোবাইলে হোয়াটসঅ্যাপ খুলছে, হোয়াটসঅ্যাপ খোলার পর দেখা যাচ্ছে যে ওদের কোনো কিন্তু ওই মেয়েটার সাথে কোনো চ্যাট নেই, কোনো নাম্বার নেই, জাস্ট গায়েব হয়ে গেছে সব কটার ফোন থেকে। তা তোমরা ভাবো যে মেয়েটা কাজ করলো, যার সাথে এত বছর ধরে থাকলো, খেলো, ঘুরলো, ফিরলো, অফিসের কাজ করলো, সেই মেয়েটা কিনা আজ থেকে 9 বছর আগে মারা গেছে। মানে একটা অদ্ভুত ঘটনা। বলছে আমাদের জাস্ট অবাক হওয়ার পাল্লা, মানে আমরা নিজেরাই নিজেদের কানকে বিশ্বাস করব, চোখকে বিশ্বাস করব না, আমরা যা দেখেছি তাকে বিশ্বাস করব। তো তারপরে অফিসে এসে খোঁজ খবর নিয়ে যখন জানা যায়, তখন অফিসের বসরা বলে তোমরা 4 জনই ছিলে। এটা যারা নতুন আসে তাদের সাথে ও নতুন ভাবে বন্ধুত্ব করে, যার জন্য তোমরা যখন ওই পার্টি ফাটি করতে যেতে, একসাথে ইয়ে করতে, তখন আমরা কিন্তু তোমাদের এনকারেজ করতাম না, কারণ আমরা জানতাম তোমরা যেটা দেখছো সেটা কিন্তু ভুল দেখছো। তা এই হচ্ছে। তা ওই মেয়েটা বলছে এই কথা শোনার পর
আমার মানে ওই অফিসে যেতেই ভয় লাগতো, জানো না, মনে হতো ওই হয়তো দেখা দিল, ওই হয়তো দেখা দিল। যতদিন আমি ব্যাপারটা জানতাম না সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু যখনই আমি জেনেছি যে ওরে বাবারে মারা গেছে, সে যদি সামনে এসে দাঁড়ায় তখন আমি কি করব আমি নিজেও জানি না। হয়তো তাকে বন্ধু হিসেবে নাও মানতে পারি, হয়তো আমি নিজেও অজ্ঞান হয়ে যাব। তা এই হচ্ছে আমার প্রথম ভাবনার ঘটনা। তাও আমাকে বলেছিল যে আমি স্বচক্ষে একটা মানুষকে এইভাবে 9 বছর আগে যা ডেথ হয়ে গেছে তার সাথে আমরা খেয়েছি, ঘুরেছি, ফিরেছি, ঘুরতে গেছি, সবকিছু করেছি, কিন্তু সে কিনা মৃত। কি অদ্ভুত ঘটনা ঘটে না জীবনে। মানে আমিও মানে ভাবি যে কত অদ্ভুত, মানে 2024-23-এ দাঁড়িয়েও আমাদের এই সব কথা বিশ্বাস করতে হয়। মানে সায়েন্স এত উন্নত হয়ে গেছে, কোথায় চন্দ্রযান পাঠাচ্ছে, কোথায় পাঠাচ্ছে, তারপরেও এই ইনসিডেন্ট গুলো আমাদের ভাবায় যে এইগুলো হয় বিজ্ঞানের যুগেও। তা যাই হোক, এটা আমার হচ্ছে প্রথম ঘটনা। একটু কেমন লাগলো না, মেয়েটি কারুর ক্ষতি করেনি, মেয়েটি কারুর ক্ষতি করেনি কোনোদিনই। মানে এত বছর ধরে ওরা দেখেছে, নতুন নতুন যারা এসছে দেখেছে, ক্ষতি করেনি কোনো মেয়ে। শুধু দেখাই দিত, মানে ওর সাথে ঘুরতো ফিরতো, অফিসের কাজ করতো, করতো, মানে যারা নতুন তারা দেখতে পেত, বাট আগের যারা পুরনো আরো কলিগরা রয়েছে তারা কিন্তু দেখতে পেত না, তারা দেখতো 4 জনই রয়েছে। তা এই হচ্ছে একটা ঘটনা। হ্যাঁ, তা একটু বলো দেখি কেমন লাগলো প্রথম ঘটনাটা। বলে নাকি পরবর্তীকালেও মেয়েটি নাকি দেখা দিতে পারে, মানে তারা নাকি বাড়ির লোকরা পরে ওরা বলেছিল যে আপনারা মুক্তির জন্য কিছু করেননি, বলেছিল যে হ্যাঁ আমরা মুক্তির উপায় বের করে, মানে গয়ার পিণ্ডদান করেছিলাম, পরবর্তীকালে ওর নামে পুজো আশ্রা যা যা করা সবকিছুই আমরা নিয়ম নীতি মেনে পালন করেছিলাম। তারপরেও ওর হয়তো অফিসটা মায়ায় পড়ে গেছে। আমরা কিন্তু ওই মানে ওর ডেথ হয়ে যাওয়ার পর কিন্তু ওর মা বাবা দাদা বৌদি কেউ কিন্তু রিয়েলাইজ করেনি বা দেখেনি, শুধু অফিস নতুন যারা অফিস কলিগ আছে তাদেরই দেখা দিত। তা এই একটা ঘটনা। তা দ্বিতীয় ঘটনাটা শুরু করি। দ্বিতীয় ঘটনাটাও মারাত্মক ঘটনা। হ্যাঁ, এটা আমাকে আমার জেঠুতো দাদা বেস্ট ফ্রেন্ডের সাথে ঘটনা ঘটেছে। এটা মানে দাদারা তখন ব্যাঙ্গালোরে কাজ করে, ঠিক আছে, আইটি সেক্টরে রয়েছে দাদারা। তা দাদার বন্ধু আর দাদা একসাথেই যেহেতু পড়াশোনা সবকিছু এবং অফিসও, মানে এত ভাগ্য ভালো ওদের, মানে দুই বন্ধু একই স্কুল, একই কলেজ, একই ইউনিভার্সিটি সবকিছু করে একই অফিসে জব করে এবং ব্যাঙ্গালোরে থাকে। তা দুটো পিজি নিয়ে থাকে। এবার ওদের না ব্যাঙ্গালোর যেহেতু বহুত কস্টলি এরিয়া, তা সেহেতু না ওরা একটু চাইতো, ওরাও ভালো মাইনেই পেত, কিন্তু সবাই চাইতো যে একটু পয়সা বাঁচিয়ে যদি একটু কম ভাড়াতে থাকা যায়। তা ওরা না একটু মানে আউটসাইডের দিকে, মানে একটু গ্রাম তো নেই, একটু ফাঁকা ফাঁকা জায়গায় ওরা ঘর ভাড়া নেয়, ঠিক আছে, একটা পাড়ার মধ্যে ঘর ভাড়া নেয়। তা এবার হচ্ছে যখন দাদা আর ঘর ভাড়া নিচ্ছে, তা ওদের বাড়ি থেকে না কিছুটা পাড়ার কিছুটা মানে জাস্ট 4-5টা বাড়ির পর পরে তোমার ওই যে 4-5টা বাড়ির পর তোমার একটা মেয়ে থাকে। তা মেয়েটাকে না খুব সুন্দর দেখতে, হ্যাঁ মেয়েটাকে খুব সুন্দর দেখতে। এবার দাদা যেহেতু বিয়ে হয়ে গেছে, দাদা তো আর করতে পারে না, হ্যাঁ। এবার দাদা তখন নতুন বিয়ে, এবার বৌদিকেও নিয়ে আসার একটা প্ল্যান করছে। এবার ও কি করে না, তখন ওই যাতায়াতের পথে অজয়দার আর যাতায়াতের পথে যেহেতু শিফটিং ডিউটি থাকতো, ওই যাতায়াতের পথে ওই মেয়েটাকে দেখতেও ভালো লাগতো। তা কোনো কারণে একদিন এক সুযোগ আসে কথা বলার, ওই অজয়দা আর ওই আকাঙ্ক্ষা বলে যে মেয়েটির মধ্যে, আকাঙ্ক্ষা নামে বলেছিল, তার নাম আকাঙ্ক্ষা।
হ্যাঁ, তা অজয়দা আর আকাঙ্ক্ষার মধ্যে একটা কথাবার্তা চালু হয়, দুজনের মধ্যে ফোন নাম্বার দেয়া নেয়া চালু হয়। এবার যথারীতি কি করে, এবার বৌদি, এবার দাদাও ঠিক করে যে বৌদিকে নিয়ে আসবে ব্যাঙ্গালোরে। এবার দাদা কি করে, ওই আশেপাশের মধ্যে ওই যে মেসটাই মানে বাড়িটায় ভাড়া থাকতো, সেই বাড়িটা 1 BHK ছিল। এবার দাদার বন্ধুও থাকবে, বউও থাকবে, এরকম তো হয় না। তো পাশেই একটা মানে পাশ বলতে কি একটা গলির পরে আর একটা গলিতে ওই দাদার একটা বাড়ি ভাড়া নেয়, বৌদি আসে। তা এরপরে তো আকাঙ্ক্ষা আর অজয়দার মধ্যে না আবার সেই মানে রিলেশনটা আস্তে আস্তে গ্রো করতে করতে একদিন দুজন দুজনকে প্রপোজ করে এবং দুজন দুজনকে ইয়ে করে। এরপর দেখা যায় তুমি মেয়েটি বলছে যে আমি যে বাড়িটায় থাকি সেই বাড়িটা হচ্ছে 3 BHK, ঠিক আছে, সেখানে তুমিও যদি থাকো তাহলে কিন্তু খুব সুবিধা হয়, আমার আর তোমার আধা আধা হয়ে যায়, এটা বাড়ি ভাড়াটা আধা আধা হয়ে যায়, ঠিক আছে। তা এবার ও তখন অজয়দা আমার দাদাকে বললো যে এরকম এরকম বলছে, তাহলে একটু থেকেই দেখি না। তা বলছে ঠিক আছে, তোদের ব্যাপার, তোরা ইয়ে করবি, তবে সাবধানে থাকিস। তো অজয়দা এবার ওই বাড়িটাই চলে যায়। এবার আকাঙ্ক্ষার ওর বাড়িতে চলে যায়। তা এবার প্রথম যখন আকাঙ্ক্ষাদের বাড়িতে গেছে অজয়দা বলছে ঢুকে না একটা বোটকা গন্ধ নাকে এলো আমার, হ্যাঁ, আর তার সাথে সাথে না মনে হচ্ছে আমার মাথাটা যেন প্রচন্ড ভারী হয়ে আসছে, চোখের পাতা যেন নেবে আসছে। তা ও তখন ওপরে গেছে, আকাঙ্ক্ষাকে বলছে, মানে আকাঙ্ক্ষার প্রেমে এতটাই অজয়দা পাগল হয়ে গেছে, এইসব গন্ধ এইসব উপেক্ষা করে গেছে, বুঝলে তো। এবার আকাঙ্ক্ষাকে প্রথমেই জিজ্ঞেস করেছে কি গো এরকম একটা কি বাজে গন্ধ বেরোচ্ছে। তখন আকাঙ্ক্ষা বলেছে যে হতে পারে হয়তো ইঁদুর ফিদুর মরেছে, দেখছি আমি পরিষ্কার করে দিচ্ছি। এসে রুম ফ্রেশনার ইয়ে করে দিয়েছে। এবার যথারীতি চলতে থাকে। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাসের মাথায় যে অজয়দার শরীর না আস্তে আস্তে খারাপ হতে থাকে। অজয়দার শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকে। তা কি খারাপ, মানে ওর মাথা ধরা, হঠাৎ করে প্রচন্ড মাথায় ব্যথা করা, হ্যাঁ, শুরু হতে থাকে। এবার ডাক্তার ফাক্তার দেখানো হয়। তার মধ্যে এই অসুখের মধ্যে আকাঙ্ক্ষা তখন বলছে, মানে হঠাৎ করেই বলছে যে আমরা তো অনেক প্রায় 3-4 মাস থাকলাম, তা আমাদের বিয়ে করে নেওয়া উচিত। তা আকাঙ্ক্ষা তা বলছে, অজয়দা বলছে যে এটা কি বলছো, আমার বাড়িতে আমাকে জানাতে হবে। তারপরে তো আকাঙ্ক্ষা না কোনো কারণে না সেই জোর জবরদস্তি অজয়দাকে করতে থাকে, না তোমাকে এখনই বিয়ে করতে হবে, চলো আমরা মন্দিরে গিয়ে বিয়ে করি, তাড়াতাড়ি বিয়ে করে নিয়ে একসাথে এরকম ভাবে থাকা যায় না, কত কথা লোকে বলে, বলে, এরকম করে বলতে থাকছে। তা অজয়দা বলে ঠিক আছে আমি তোমাকেই বিয়ে করবো, আমি তো বলছি না যে তোমাকে আমি বিয়ে করবো না, আমি তোমাকেই বিয়ে করবো, হ্যাঁ, কিন্তু আমাকে তো একটু টাইম দিতে হবে, আমাকে তো একটু টাইম দাও, টাইম দিলে তবে না আমি মা বাবাকে জানাবো, তারাও প্রিপারেশন নেবে, একটা বিয়ে বলে কথা। আর আমি যেহেতু বাড়ির একমাত্র ছেলে, আমার দিদির বিয়ে হয়ে গেছে, সেহেতু সবাইয়েরই আশা থাকে যে একটু ভালো করে বড় করে বিয়ে দেবো, এবং আমিও যেহেতু ভালো রোজগার করি, আমিও চাইবো তোমার একটু না না। তখন আকাঙ্ক্ষা বলছে তাড়াতাড়ি করে বলছে না 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 না, আমার ওইসব কিছু চাই না, আমার ওইসব কিছু চাই না, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আমি শুধু তোমাকেই চাই, আমার কোনো গয়নাগাটি কিছু লাগবে না, আমি এক শাড়িতেই বিয়ে করে নিতে পারবো। তো বলছে তাই হয় নাকি। তা ও যখন অফিসে গেছে, অফিসে যাওয়ার পর দাদাকে এই কথাটা বলেছে। দাদা বলছে সে তো খুবই ভালো কথা, তা তুই বিয়ে করবি, কর না, জেঠু জেঠিমাকে বলতে হবে নাকি, তাহলে আমি বলছি। বলছে না, তো তুই শুধু আমার সাথে থাক, আমি মা বাবাকে কল লাগাই। অফিসেই কল লাগিয়েছে, অফিসেই কল লাগিয়ে তখন জানতে বলেছে যে আমার এরকম একটা মেয়েকে খুব পছন্দ, আকাঙ্ক্ষা নামের মেয়ে, তা ওই মেয়েটিকে আমি বিয়ে করতে চাই, তা তোমরা যদি আসো এখানে। তা ওর মা বাবাও আসে, ওই বাড়িতে প্রথমেই ঢোকার সাথে সাথেই না ওর মা বলছে, ওরে অজয়দাকে না ওর মা বলতো, বাবাই বলতো, ওরে বাবাই তুই এই বাড়িতে থাকিস কি করে, কিরকম বাড়িতে থাকিস,
কে থাকে এরকম বাড়িতে? কিরকম নোংরা আবর্জনা পড়ে রয়েছে, কিরকম উদ্ভট গন্ধ, এই কি রে তোরা কি পরিষ্কার করিস না? তাই এবার ঘরের ভেতরে গিয়ে দেখছে না ঠিকঠাকই আছে, কিন্তু ওই উদ্ভট গন্ধ আর ইয়ে যায় না। ঠিক আছে, তা ওরা না থাকতো কি, একটা স্টোর রুম আছে, ওই স্টোর রুমটা না সবসময় ও দেখতো, অজয়দা দেখতো আকাঙ্ক্ষা তালা মেরে রাখতো। তো ওকে বারবার জিজ্ঞেস করাতেও না আকাঙ্ক্ষা বলতো না ওই সব বাড়িওয়ালার পুরনো জিনিসপত্র আছে, আর আমারও কিছু টুকটাক জিনিসপত্র আছে, তাই খুলে খুলে দেখি, ইঁদুর পিঁদুর থাকলে মরে পড়ে থাকে, তো অনেক সময় এরকম গন্ধ পাও, তুমি ইয়ে করো। তা এবার এই কথা শুনে ও আর পাত্তা দেয়নি, হতেই পারে স্টোর রুম, তা আমার কি দরকার। তা এবার ওর মা তো ঢুকে এইসব কথা বলে। এবার আকাঙ্ক্ষা যে অফিস থেকে ফিরে আসে, অফিস থেকে ফিরে এসে ওর মা বাবাদের সাথে কথাবার্তা হয় এবং ওর মা বাবাকে বলে তাহলে তোমার মা বাবাকেও জানাতে হয়। তখন আকাঙ্ক্ষা বলে যে আমার মা বাবা, আমি অরফানে মানুষ হয়েছি, আমার মা বাবা অনেক ছোটবেলায় মারা গেছে এবং আমার মামা মামি আমাকে অনাথ আশ্রমে দিয়ে এসে আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, অনাথ আশ্রম থেকে পড়াশোনা করেছি। এবার যেহেতু ইয়ে হয়েছে তোমার, যেহেতু আকাঙ্ক্ষা বলছে যে আকাঙ্ক্ষার ওপর যে খুব মায়া হলো এবং দেখতেও যথারীতি মানে সুন্দরী যাকে বলে। তাই এরপরে তোমার ইয়ে বলছে, সরি, আকাঙ্ক্ষার মুখটা দেখে খুব মায়া জেগেছে ওদের মা বাবা, তা ওরা রাজি হয়ে যায় এবং ওদের বাড়ি যেহেতু ব্যারাকপুরে নিয়ে এসে বিয়ে থাওয়া হয়। ওদের গ্রামের বাড়ি বসিরহাটেও নিয়ে যাওয়া হয়, ওখানে বড় করে অনুষ্ঠান করা হয়। এবার যেহেতু দুজনেই চাকরি করে, হ্যাঁ দাদাও আসে তার সঙ্গে, যেহেতু দুজনেরই চাকরি, বেশি দিন থাকতে পারবে না, তা ওরা না আবার ব্যারাকপুর থেকে ব্যাঙ্গালোরে ব্যাক করে। ঠিক আছে, এবার ব্যাঙ্গালোরে ব্যাক করেছে। এবার ব্যাঙ্গালোরে ব্যাক করার সাথে সাথেই না অজয়দা বলছে ওই আকাঙ্ক্ষার মধ্যে হঠাৎ করে একটা মানে কি বলবো, একটা ইয়ে মানে চেঞ্জ আসে। চেঞ্জ কিরকম আসে যে হঠাৎ করে ও কালো কাপড়, পুরো কালো লিপস্টিক, কালো টিপ এইসব পরে, হ্যাঁ মাঝরাতে আমার মুখের সামনে ঝুঁকে থাকতো। ঠিক আছে, এরকম অজয়দা বলছে, হ্যাঁ মুখের সামনে ঝুঁকে থাকে। তারপর হঠাৎ করে বিয়ের পরে না আমি বেসিক্যালি শুনতে পাই ওই স্টোর রুমের ঘর থেকে কোনো ছেলের কান্নার আওয়াজ। হ্যাঁ, এবার আমি ভাবতাম কি মানে ওর প্রেমে বলো বা ও কিছু করে রেখেছে বলো সেই ইয়েতে, তা ও তখন বলছে যে আমার তখন ওই কান্নাগুলো মনে হতো বেড়ালের বাচ্চা কাঁদছে, কখনো পাশের থেকে আওয়াজ আসছে, আসছে, আমার মনে কিন্তু হতো না। একদিন রাত্রির বেলা শুয়ে আছে, দুজনে শুয়ে আছে, তা হঠাৎ করে তখন প্রায় 2-2:30 বাজে। ঠিক আছে, 2-2:30 বাজার সাথে সাথে দেখছে না ওর হঠাৎ করে একটা অস্বস্তিতে ঘুম ভেঙে যায় অজয়দা বলছে আমি ঘুম থেকে উঠে বসি বাথরুমে যাব বলে। এবার উঠে বসে দেখি আকাঙ্ক্ষা বিছানায় নেই। এবার আমি ভাবে হয়তো বাথরুমে গেছে। এবার আমি যে বাথরুমে যেতে যাব দেখছি কি ওই তলা দিয়ে না মানে দরজাটা হালকা করে ভেজানো রয়েছে, একটু খোলা একটু মানে হালকা একদমই এইটুকু করে থাকে, ওই থেকে ওই দরজার ফাঁক থেকে না একটা মোমবাতির রশ্মি বা আগুনের রশ্মি দেখা যাচ্ছে। তা ওর খুব সন্দেহ হয়, ও না তখন চুপ করে গিয়ে না আকাঙ্ক্ষাকে মানে দরজায় চোখটা লাগিয়ে ও দেখছে পুরো ও না চারপাশের লেবু দিয়ে লাল দিয়ে তার মধ্যে স্টার এঁকে আর ওর ছবিটা নিয়ে একটা পুতুল বানাচ্ছে। পুতুলের মধ্যে একটা লাল কাপড় দিয়েছে, লাল কাপড় দিয়ে না, হ্যাঁ ও কি করেছে একটা ছোট পেরেক হয়, ছোট পেরেক পায়ের মধ্যে বিধিয়েছে প্রথমে। হ্যাঁ,
ও পায়ের মধ্যে বেধাতেই না সে মনে হলো কেউ যেন জোরে পায়ের মধ্যে ছুঁচ ফুটিয়েছে, আর ও না সেটা সামলাতে না পেরে অজয়দা চিৎকার করে উঠেছে। চিৎকার করতে ওরও তখন ঘোর ভেঙে যায়, আকাঙ্ক্ষাও থতমত খেয়ে যায়। তখন আকাঙ্ক্ষা বলছে কি তুমি এখানে চলে এসছো কি করতে? ও অজয়দা বলছে এই তুমি ওটা কি করছো, তুমি ওটা কি করছো, হ্যাঁ এরকম পুতুল দিয়ে আমার ছবি দিয়ে তুমি এটা কি করছো, হ্যাঁ এগুলো স্টার ফার এঁকেছে এই লেবু ফেবু দিয়ে আগুন দিয়ে মোমবাতি জ্বালিয়ে এটা তুমি কি করছো? বলছে না না এটা আমি কিছু করছি না, এটা আমাদের দাম্পত্য জীবন যাতে সুখের হয় তার জন্য। ও না এরপর থেকেই বলছে আমার ওই রাত্রিরের পর থেকেই শুরু হয় আবার সেই পুরনো মাথা ব্যথা, তার সাথে এই বমি, হ্যাঁ অসম্ভব রকমের বমি শুরু হয়। হ্যাঁ টেম্পারেচার কিচ্ছু নেই, শুধু মাথা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে মাথায় পাথর বাড়ি মেরে মাথাটাকে ভেঙে দিতে, হ্যাঁ আর তার সাথে বমি, এবং বমির কালারটা হচ্ছে হালকা শ্যাওলা কালার, যেটা হয় না শ্যাওলা কালারের বমি বের হচ্ছে। তা এই করতে করতে ওরা যে ডাক্তার দেখায়, দাদাকে ফোন করে, দাদা আসে, দাদা এসে ডাক্তার দেখায়। ডাক্তার দেখানোর পর ওর কিন্তু কোনো হেলদোল থাকে না, হ্যাঁ মানে বরের যে মানে অজয়দার যে এত বড় শরীর খারাপ হয়েছে, বরকে ডাক্তার দেখানো, আকাঙ্ক্ষার ওইসব কোনো হেলদোল নেই, যা করছে দাদা বৌদি দুজনে মিলে ও সেবা শুশ্রূষা করছে। হ্যাঁ তা এরপর অজয়দা বলছে যে আমার না শরীরটা একদম ভালো যাচ্ছে না, শুধু তো বমি হচ্ছে, এছাড়া না আমি না বিছনা ছেড়ে উঠতে পারছি না, মানে ও দাদা যদি ওকে ধরে বসাতে চায় না, ও না ধপ করে পড়ে যাচ্ছে, আমি উঠে বসতে পারছি না। তো অফিসও কামাই যাচ্ছে, যাচ্ছে, এবং দিনকে দিন প্রায় এই করতে করতে 1 মাস কাটে। 1 মাস যাওয়ার পর না দেখা যাচ্ছে ওষুধে তো কোনো কাজ হচ্ছেই না, উল্টে দিনকে দিন অজয়দা শুকিয়ে যাচ্ছে। যে হাট্টা কাট্টা 6 ফুটের কাছে লোক, সেই লোকটা যেন শুকিয়ে যাচ্ছে, জরাজীর্ণ হয়ে যাচ্ছে। এই দেখে তো বৌদি তখন আমার দাদাকে বলছে দেখো এটা তো খুব ভালো লক্ষণ দেখছি না অজয়দার, তুমি বরঞ্চ জেঠু জেঠিমাকে আসতে বলো এখানে। হ্যাঁ জেঠু জেঠিমা আসুক, ওই আকাঙ্ক্ষাও তো দেখছি এই ছোটখাটো রান্না করে দিয়ে অফিস চলে যাচ্ছে, আবার রাত্রির বেলা আসছে, এসে এরকম করছে। এরপরে তুমি জেঠু জেঠিমাকে ডাকো। তা ও যখন গিয়ে বলে, অজয়কে বলে কিরে জেঠু জেঠিমাকে ডাকবো, তখন আকাঙ্ক্ষা ছুটে এসে বলছে না 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 আমি আমার বরকে দেখে রাখবো, না না ওকে কেন ওনাদের কেন ব্যতিব্যস্ত করবে, এই তো সামান্য কি হয়েছে, বমি করছে, ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। বলছে শুধু বমি করছে, তুমি চোখে দেখতে পাচ্ছ না, তোমার বর যে দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না। বলছে না না ওইসব কিছু না, হয়তো বমি করছে বলে পেটে কিছু থাকছে না তো তাই, না না ওদের ডাকার দরকার নেই। এই করলো, এই যেদিন ডাকবে বলেছে সেই দিন রাত্রির বেলা যখন অজয়দা শুয়ে বলছে যে আমি যখন গভীর মানে আদৌ ঘুমটা এসছে কি আসেনি, এই সময় বলছে হঠাৎ করে না মনে হচ্ছে আমার গলায় প্রচন্ড জোরে কেউ যেন চাপ দিচ্ছে, হ্যাঁ প্রচন্ড জোরে চাপ দিচ্ছে। এবার আমি তো ছটফট করেছি, এবার আমি যতই হোক আমি বেটা ছেলে, একটা শক্তি নিয়ে মানে মনে হলো না ঠিক আমার গায়ে যেন কেউ শক্তি এসে গেল, এরকম করে শক্তি দিয়ে উঠে বসেছি। উঠে বসেই দেখে না আকাঙ্ক্ষা ওর গলাটা টিপতে যাচ্ছে। তখন ও চিৎকার করে উঠেছে এই আকাঙ্ক্ষা কি করছো তুমি আমার গলা টিপতে আসছো কেন? না থতমতকে চুপ হয়ে গেছে, না আমি কি করেছি, আমি তোমার গলা টিপবো, যেন কিছুই জানে না এরকম করছে। তা যথারীতি আবার যে এরপরে শুরু হয় কি বলতো, ওই যে ঘরটা রয়েছে ওই ঘরে না প্রত্যেক ইয়েতে শনিবার করে দেখা যাচ্ছে আকাঙ্ক্ষা ওই রাত্রির বেলা কি সব করছে, বলছে তোমার ওই চিকিৎসার জন্য। এবার না ও এতটাই দুর্বল হয়ে গেছে, হয়ে গেছে, বলছে আমার গুরুজি এইসব বলেছে তুমি যাতে সুস্থ হয়ে যাও এইসব কারণে। তা এবার বলছে কি গুরুজির মানে তাই আমি এইসব করছি, তুমি এত টেনশন করছো কেন, তুমি শুয়ে থাকো, তোমার কি কোনো প্রবলেম হবে না। তা দিনকে দিন এই করতে করতে না প্রায় 1 সপ্তাহ বাদে অজয়দাকে দেখতে এসছে। হ্যাঁ আমার দাদা প্রায় দিনই আসতে পারতো না বিভিন্ন
নিজেরও তো সংসার ফেলে কতদিন আর বন্ধু সেবা শুশ্রূষা করতে পারে, তারও সময় হতো না। 1 সপ্তাহ বাদে গেছে আমার দাদা, গিয়ে দেখছে ও একেবারে বিছনার সাথে মিশে গেছে। আর বলছে ওর হাতের এই জায়গা, ঘাড়ের এই জায়গা, হ্যাঁ এইসব জায়গায় না কিরকম রক্তের ফোঁটা, মানে ইঞ্জেকশন নিলে যেরকম রক্তের ফোঁটা পড়ে সেরকম ফোঁটা ফোঁটা লেগে রয়েছে। তো ও তখন জিজ্ঞেস করছে কি রে এইগুলো কি হয়েছে, তোর রক্তের ফোঁটার মতন এইগুলো কি হয়েছে? তো ও না কিছু বলতে পারে না, চুপ হয়ে শুয়ে থাকে, চুপ করে, মানে কথা বলাটাও তার বন্ধ হয়ে গেছে, এরকম অবস্থা। তাই এই দেখে যখন দেখছে তো বেহাল হয়ে গেছে অজয়দার, তখন না দাদা আর ওদের কারুর কথা না শুনে, মানে ওদের আর বলেইনি যে মানে যে ওর মা বাবাকে, অজয়দার মা বাবাকে আসতে বলবে। ও অজয়দার বাড়ি ফিরে সিধা অজয়দার মা বাবাকে ফোন করে সমস্ত কথা জানায়, এবং দাদা নিজেই ওদের দুজনের তৎকালের টিকিট কেটে, মানে তৎকাল না সরি ফ্লাইটের টিকিট কেটে, হ্যাঁ ওনাদের নিয়ে আসে। নিয়ে এসে ঘরের ভেতরে যখন ঢুকেছে তখন আর তার মা বলছে এ তো আমার ছেলের কিছু একটা এমন হয়েছে, যে এত ওষুধ খাচ্ছে তারপরেও যখন কিছু হচ্ছে না, তার মানে কিছু একটা হয়েছে। এরপরে বলছে যখন ওর মা বাবা আসে, হ্যাঁ ওর মা বাবা আসার সাথে সাথে না বলছে যে আকাঙ্ক্ষা যেন থতমত খেয়ে যায়, মানে থতমত খেয়ে সেই রাগ গিয়ে এমন একটা কে তোমাদের আসতে বলেছে, কি এমন হয়েছে, তোমার ছেলের কিছু তো হয়নি, কিছু হয়নি, এরকম কথাবার্তা বলতে থাকে। তা ওর মা বলেছে আমার ছেলের শরীর খারাপ, তুমি বাধা দেওয়ার কে, আমি আমার ছেলের কাছে আসবো। তা এরপরে বলছে আকাঙ্ক্ষার মা বলছে অজয়দার মা তখন বলছে যে আমার ছেলে দিন দিন উঠতে পারছে না, করতে পারছে না, কথা বলছে না, তুমি প্রত্যেকদিন অফিস যাচ্ছ, আসছো, ফিরছো, খাচ্ছ, দাচ্ছ, শুয়ে পড়ছো, এই তোমার কাজ হচ্ছে, তোমার স্বামীকে তুমি দেখবে না? তা ওরা না তখন ঠিক করে যে ব্যাঙ্গালোরের বড় হসপিটালে ওকে ভর্তি করবে, যে যা কিছু হবে হসপিটালেই ট্রিটমেন্ট করবে, হসপিটালেই সুস্থ হয়ে তবে ওরা নিয়ে আসবে। তা হসপিটালে নিয়ে যাবে, যেদিন অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়েছে অজয়দার মা বাবা আর দাদাও রয়েছে, বৌদিও সাথে রয়েছে, হ্যাঁ। তা যখন অ্যাম্বুলেন্স ঢুকেছে ওই বাড়ির যে সামনে একটা বাড়ি রয়েছে, ওই বাড়ির যে বয়স্ক মহিলা না, ওই মহিলা বলছে যে কি হয়েছে, তখন বলছে যে আমার ছেলে খুব অসুস্থ, হসপিটালে ভর্তি করতে হচ্ছে। তখন ও বলছে ওই যে ওই বাড়িতে যে মহিলাটা থাকে ওটা কি, বলছে হ্যাঁ হ্যাঁ ওই তো আমার বৌমা। বলছে তুমি তো মারাত্মক ভুল করেছো, কি করেছো, ওই মেয়েটা কিন্তু ভালো না, ও কিন্তু জানো প্রত্যেক দিন, আর যেটা স্টোর রুম না সেটা এদের এই জায়গাটা একটা জানলা আছে, ওই জানলাটা না একটু ভাঙা, ওই ভাঙার ওইখান থেকে ফাঁক থেকে দেখা যায় ও কি করে, ধোঁয়া বেরোয়, বেরোয়, আলো জ্বলে, হ্যাঁ এইসব নাকি ওই বুড়িটা দেখতে পেয়েছে। বলছে প্রত্যেক শনিবার তোমার বৌমা যখন সবাই ঘুমিয়ে পড়ে, আমার তো অনেক সময় ঘুম আসে না, সেহেতু আমি কিন্তু অনেক সময় এই বারান্দায় বসে থাকি, দেখি তোমার বৌমা একটা কালো কাপড় পরে পুরো কালো সেজে না, হাতে একটা পুতুল নিয়ে ওই আমাদের যে ওইখানে একটা গাছ আছে, ওই গাছটার ওখানে অশ্বত্থ বা ওরকম কোনো গাছ আছে, ওই গাছের তলায় কিছু একটা পুঁতে দিয়ে আসে। তোমরা কিন্তু খুব সতর্ক হও। এটা আমি যতদূর মনে হচ্ছে মেয়েটি কিন্তু সুন্দরী হলেও ও কিন্তু মানে মনের দিক দিয়ে সুন্দর নয়, তোমার ছেলের হয়তো সেই ক্ষতি করছে। তা ওরা তখন এইসব কথা ভাবে, তখন ও ভাবে যে কি করব, এই ছেলেকে তো আমরা ব্যারাকপুরেও নিয়ে যেতে পারবো না, কিছু করতে পারবো না। তখন ওখানে যখন হসপিটালে ভর্তি হয় করে, তখন ওর মা বলছে একদিন আকাঙ্ক্ষা বেরিয়ে যায়, আকাঙ্ক্ষা বেরিয়ে যেতেই ওর মা আর বাবা দুজনে ওই সামনের বাড়িতে যায়। সামনের বাড়িতে গিয়ে বলে যে এরকম এরকম ব্যাপার, তাহলে আপনাদের কি কোনো জানাশোনা কেউ আছে যে আমাকে এরকম উপায়টা বের করে দিতে পারবে, মানে আমার ছেলেকে করবে? তখন ও বলছে যে হ্যাঁ আমার চেনাশোনা আছে, তোমরা তার কাছে যাও।
তো যথারীতি গেছে, এবার গিয়ে সমস্ত কিছু খুলে বলেছে, আকাঙ্ক্ষার নামেও বলেছে অজয়দা কি করে, কিসের জন্য এত ইয়ে হলো, সমস্ত কিছু বলেছে। ঠিক আছে, সমস্ত কিছু বলার পর হ্যাঁ তখন ওই গুরুজি বলছে যে তোমরা একটা কাজ করো, বাড়ি যাও, বাড়ি গিয়ে আকাঙ্ক্ষার ব্যবহার করা আকাচা কোনো জামা কাপড় আমার কাছে এনে দাও। ওরা বাড়ি যায়, বাড়ি গিয়ে আকাচা জামা কাপড় ওই গুরুজিকে দেয়। গুরুজি বলে আমাকে একটা দিন সময় দাও, আমরা সমস্ত কিছু ইয়ে করছি। তবে এইটুকু বলতে পারি, তোমার ছেলেকে কিন্তু মারার জন্যই এই প্ল্যানটা করা হয়েছে। ঠিক আছে, কোনো ব্ল্যাক ম্যাজিক ফ্যাজিক করা হয়নি। তা এবার পরের দিন না গুরুজি ভোরবেলাতে ওই মহিলাটির বাড়িতে চলে আসে, মানে ওই মহিলাকে ফোন করেছে, ওই বৃদ্ধ মহিলাকে যার গুরুজি আর কি, তাকে ফোন করে বলছে এক্ষুনি ইমিডিয়েট ওনাদের ডাকো, একটা বিশাল ঘটনা আছে, আমি আসছি এক্ষুনি তোমাদের বাড়িতে। ওরাও অবাক হয়ে যায়, কি হয়েছে। এবার ওর মাকেও ডাকে, তখন ওর মা বলছে যে আকাঙ্ক্ষা না, বলছে ওর মা যেই বয়স্ক মহিলাটা আমাকে ডেকেছে, আকাঙ্ক্ষা তখন বলছে না সে থতমত ভয় পেয়ে গেছে, কিরকম একটা মুখ চোখ ঘামছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তা আমরা যাই, আকাঙ্ক্ষা বেরিয়ে যায় হনহন করে, মানে গুরুজি আসার আগে ও হনহন করে বেরিয়ে যায়। এবার তার আগে বলে রাখি, গুরুজি হওয়ার আগে তো 2 দিন কেটেছে, 2 দিন কাটায় যখন দেখছে যে ডাক্তাররাও দেখছে যে এর কোনো উন্নতি হচ্ছে না, তখন ডাক্তাররাও বলে এর কিন্তু আমাদের যতটা সম্ভব আমরা চেষ্টা করছি, তবে এর আশা নেই। তা এরপর তো গুরুজির কাছে যায়, গুরুজি বলছে এ কি তোমরা সর্বনাশ কাণ্ড করেছো। তখন ওরা বলছে হ্যাঁ কি হয়েছে, বলছে এই মেয়ে তো তোমাদের বৌমা না, এই মেয়ে আসলে একটা ডাইনি, এর বয়স অন্তত কমসে কম 200-300 বছর তো হবেই হবে। ওই যে তোমরা যে কান্নার আওয়াজ, বোটকার গন্ধ এরকম পাচ্ছ, তোমার ছেলে যে দিন দিন শুকিয়ে যাচ্ছে, আর ও যে এত সুন্দরী, ওই যে কান্নার আওয়াজগুলো পাচ্ছে না তোমার ছেলে, বা তুমি যে কান্নার আওয়াজটা পেয়েছো, সেইগুলো হচ্ছে ওই মহিলাটি ওই বলে প্রত্যেক 4 বা 5 বছর অন্তর ফিরে এসে এরকম দুজন করে মানুষকে মেরে ফেলে ওদের রক্তটা পান করে, এবং তন্ত্রক্রিয়ার বা ডাইনি বিদ্যার মাধ্যমে বলে, আমি জানি না এই ডাইনি বিদ্যাটা কি অতটা কি ইয়ে, যতটা গুরুজি বলেছে বা যতটা ওই আমার দাদার ওই অজয়দার মা বলেছে, আমি কিন্তু ততটাই আমি তোমাদের বলছি। ঠিক আছে, আমি ডাইনি বিদ্যা সম্পর্কে জানি না কিছু, কি হয় না হয়, ওই পুতুল দিয়ে ইয়ে হয়। এবার বলে যে তোমরা ইমিডিয়েট বাড়িতে যাও। ঠিক আছে, তোমরা ইমিডিয়েট বাড়িতে যাও, তোমার যে ছেলেকে ইয়ে করে দিয়েছে সেটা হচ্ছে রক্ত খেয়ে করে দিয়েছে। বলছে হ্যাঁ রক্ত তো চলছে, বলছে রক্ত খেয়েই ও করবে, এবং শেষ সময়েও পুজো করতে করতে শেষ সময়ে তোমার ছেলেকে বলি দেবে, এবং বলি দেওয়ার যে পরবর্তীকালে সেই রক্তটা পান করে আবার সে সুন্দরী হবে। ও দিন দিন এইটাই করে আসছে, প্রত্যেক 4-5 বছর অন্তর ও এইভাবেই ফিরে আসে। ঠিক আছে, তা এবার ওরা তখন ভেতরে যায়, বলছে তোমরা ভেতরে গিয়ে খুঁজে দেখো তোমার ছেলের ফটো সমেত বা কিছু একটা ওর কাছে রয়েছে। তা ওরা তো পুরো বাড়ি তন্ন করে খোঁজে, এবং স্টোর রুমটা গিয়ে যেতে যাবে, সারা বাড়িতে কিছু পায় না। স্টোর রুমটায় যে যেতে যাবে, স্টোর রুমটায় যেতে গিয়ে দেখে তালা মারা। তো ওর বাবা তালা ভেঙেছে, তালা ভেঙে দেখে ওই সিঁদুরে লেপানো, ওই পুতুলের সাথে লাল কাপড় দিয়ে সুতো দিয়ে জড়ানো, আর পায়ের মধ্যে ওরকম একটা মানে ছুঁচ বেঁধানো রয়েছে। ঠিক আছে, ওইটা নিয়ে আসে, ওইটা নিয়ে এসে তার সাথে আরো কি সব মন্ত্র না পুরো দেয়ালে লিখে রেখেছিল, ওই মানে ইয়েতে শুধু ওটাই করতো তা না, পুরো দেয়ালটাতেই লেখা ছিল ওরকম। তা ও তখন ওই গুরুজির কাছে নিয়ে আসে, বলে এটাই পেয়েছি, বলে এটাতেই তোমার ছেলেকে ইয়ে করা হয়েছে, এবং এটার সাথে সাথেই এর গলাটা কাটার সাথে সাথেই তোমার ছেলেরও মৃত্যুটা হবে। ঠিক আছে, তা আমি একে তো খুব ইয়ে করা যায় না, তা এ যদি বুঝতে পারে আমি আর ক্ষমতাটা, তাহলে হয়তো এর অতটা ক্ষতি করার চেষ্টা করতে পারবে না।
এবার যথারীতি তো দাদাকেও ফোন করে বলে যে এই ঘটনা, তুই শিগগিরই চলে যা ইয়ের কাছে, যদি আকাঙ্ক্ষা ওর কাছে গিয়ে হসপিটালে গিয়ে কোনো ক্ষতি করে তখন কি হবে আমাদের। তো দাদা সঙ্গে সঙ্গে চলে যায় হসপিটালে গিয়ে ওকে পাহারা দেয়, রীতিমতো পাহারা দেয়। হ্যাঁ, ও কিন্তু গেছে, গিয়ে বলছে আমি একবার দেখতে চাই। সে তো দাদা কিছুতেই ঢুকতে দেবে না, সেই চিৎকার চেঁচামেচি অশান্তি এইসব করতে করতে মানে ওকে প্রায় ইয়ে করে বের করে দেয় হসপিটাল থেকে। ঠিক আছে, এরপরে ও বলছে সে ন্যাকা কান্না কাঁদতে কাঁদতে তো চলে গেল, কোথায় গেল জানা গেল না। তারপরে ওই পুতুলটাকে আস্তে করে খিলটা মানে ছুঁচটা ওটাই উনি আরো ওনার কি সব মন্ত্রপুত ইয়ে করে ওই পুতুলটাকে না ওই ফটো সমেত ফটোটা আলাদা করে এবং পুতুলটাকে যজ্ঞের আগুনে ফেলে দেয়। এবং ফেলে দেওয়ার সাথে সাথে ওই কাপড়ের পুতুল না ধম করে সেই আমাদের সে ইয়ে বোমগুলো হয় না, কালীপটকা না, ওই আলু বোমগুলো যেগুলো বলে, ওই আলু বোমের মধ্যে পট করে ফেটে উঠেছে। ফেটে উঠে সে বিভৎস একটা পচা গন্ধ বেরোলো। হ্যাঁ, মানে ওই গন্ধ টেকাই যাচ্ছে না, এত গন্ধ ওই পুতুলটা থেকে বেরিয়েছে। হ্যাঁ, বলছে যে ভেতরে যে এরকম গন্ধ পাচ্ছ, কি করেছে কি, এই যে হলুদ যে ফটোটা সরিয়েছে না, ওই ফটোটা সরাতেই দেখছে ফটোটার পেছনে হলুদ কি, ওই হলুদটা হচ্ছে ওই অজয়দার পটি। ওই পটি দিয়েও কিন্তু ও নাকি কিছু একটা করেছে রিচুয়ালস। তারপরে তো ওই ইয়ে করা হয় এবং সঙ্গে সঙ্গে বলা হয় যে অজয়দা এই বাড়িটা ছেড়ে দিতে এবং অজয়দাকে নিয়ে এখান থেকে যথাসম্ভব চলে যেতে। এবং চলে তো যাবে। ও তার আগে বলে তোমাদের বাড়িতে যাই, তোমরা যে ফ্ল্যাটটায় থাকো ওই ফ্ল্যাটটাই গেছে, গিয়ে বসে আছে আকাঙ্ক্ষার জন্য। আকাঙ্ক্ষা আর তো ফেরে না। তখন ও বলছে, ওর গুরুজি বলছে আকাঙ্ক্ষা আর কোনোদিনই ফিরবে না, ও যথারীতি উধাও হয়ে গেছে। ওর যেহেতু কাজটা হয়নি, ও সেহেতু উধাও হয়ে গেছে। আবার হয়তো 4-5 বছর বাদে ও হয়তো আবার অন্য কোনো রূপে অন্য কোনো ভাবে ফিরে আসবে। ঠিক আছে, তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এই ইয়েটা ছেড়ে দাও। যদি একবার কোনো কারণে ফিরে আসে কিন্তু অজয়দাকে আর বাঁচানো যাবে না। তা ওরা ওখান থেকে হোটেলে থাকে, ওরা ওখান থেকে দাদার বাড়িতে শিফট হয়ে যায় এবং ওখানের যা যা জিনিসপত্র ছিল ওনা ওখানেই ছেড়ে দেয় ওর মা বাবা। মানে এতটাই ভয় পেয়ে গেছে, বলে আমার ছেলের জন্য আমি নতুন নতুন জিনিসপত্র কিনবো, তবু ওইগুলো আমি নেব না। তো দাদার বাড়িতে চলে আসে, দাদার বাড়িতে থাকে এবং কিছুটা সুস্থ হওয়ার পর দেখছে কি ওই খিলফিল ওইগুলো সরানোর পর যথারীতি ওর ইমপ্রুভ করতে থাকে অজয়দা। এবং অজয়দা যখন পুরোপুরি সুস্থ হয় তখন ওকে ব্যারাকপুরে নিয়ে আসে। ব্যারাকপুরে নিয়ে এসে আবার ভালো করে ওনার যে গুরুজি আছে তাকে ঝাড়ায় এবং গুরুজিও কিন্তু একই কথা বলে যে ওই মেয়েটা কিন্তু ডাইনি। ও ডাইনি বিদ্যা শিখে শিখে এতটাই পারদর্শী হয়ে গেছে যে ও নিজের কার্যসিদ্ধির জন্যই 4-5 বছর 6 বছর বা 7 বছর বাদে বাদে না ও ফিরে আসে নতুন কোন রূপে। এই করে না দুটো ছেলেকে ও বলি দেয় এবং ওই রক্ত নিয়ে ও বেঁচে থাকে। ঠিক আছে, ওই রক্তকে ওর রক্তে বলি ইয়ে করে ওই মানে ডাইনি বিদ্যায় কাজে লাগিয়ে ও বেঁচে আছে। তা এই হচ্ছে আমার। তারপরে তো অজয়দা যথারীতি সুস্থ হয়ে যায় এবং পরে ব্যাঙ্গালোরে আবার ফিরে আসে। ফিরে এসে দুজনেই মানে এত ভয় পেয়ে যায়, দাদা বৌদি আর অজয়দা তিনজনেই ওই পাড়া ছেড়েই চলে যায়। পাড়া ছেড়েই অন্য একটা একটু কস্টলি হয়ে যায় ওদের পক্ষে, তো অবু বাবা মানে প্রাণে তো বাঁচি, তারও আমার কস্টলি দেখা যাবে। তা ওখানে ওরা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে, তা এখনো অবধি থাকে। পরবর্তীকালে অজয়দার দাদা মিলে গেছিল ওই বাড়িতে, কিন্তু ওই বাড়িতে দেখা যায় কেউ নেই, তালা মারাই পড়ে রয়েছে ওই বাড়িতে। টু লেট লেখা রয়েছে কিন্তু কেউ ভাড়া নিতে চায় না। কেউ যদি ভাড়া নিতে চায় তখনই নাকি ওই সামনের বাড়ির বৃদ্ধা আন্টিটা বারণ করে দেয় যে এই বাড়িতে প্রবলেম আছে, এই বাড়িটা। তো ওই বাড়িটা কিন্তু আজও অবধি নাকি ফাঁকাই পড়ে রয়েছে, টুলেট অবস্থাতেই রয়েছে। তা এটা হচ্ছে অজয়দার জীবনে একটা মানে মারাত্মক কাহিনী। তা কেমন লাগলো একটু যদি কমেন্টে বলো।
একটু যদি কমেন্টে বলো কেমন লাগলো এই ঘটনাটা। মানে আমার অজয়দাকে আমি দেখেছি এবং বিশ্বাস করবে না, ওর বিয়ের ফটোতেও আমি বাড়ি গেলে অজয়দার সাথে যদিও যোগাযোগ নেই আমার, আমি বাড়ি গেলে হয়তো দাদার কাছ থেকে পেয়ে যাবো, ওকে হয়তো বলবো যে ফটোটা দিতে, তখন আমি তোমাকে ফটোটা দেখাবো। দেখে মনেই হবে না যে ও অত বছর বয়সে ওর রূপ উজ্জ্বল ওইসব মানুষের রক্ত খেয়েই হয়েছে। তা একটু যদি তুমি বলো তনুদি কেমন লাগলো, বা তোমরা একটু কমেন্ট করো ভালো লাগলো তনুদি। থ্যাংক ইউ। তা আজকে কি আর একটা বলবো? একটু যদি বলো, না এখানেই শেষ করবো? একটু যদি বলো এখানেই শেষ করব, না আর একটু বলবো? আর একটা কি বলবো? এটা কিন্তু একটু বড় ঘটনা, ঠিক আছে? এটা একটু বড় ঘটনা। হ্যাঁ তনুদি, আমি ফটো দেখেছি। অসম্ভব সুন্দরী, অসম্ভব সুন্দরী সে। মানে কোথায় বলি ঐশ্বর্য রায়, কোথায় বলি ইয়ে, মানে জাস্ট কি বলবো, মানে দেখে আমি তোমাকে কল্পনা করতে পারবো না। আমি দাদার কাছে ফটোটা পেলে, যদি ওরা ফটো রাখে না ইয়ে করে, তো আমি অবশ্যই দাদাকে বলবো যে ফটোটা আমাকে সেন্ড করো, দেখাবো তোমাকে। ওই ডাইনি যে এত সুন্দর হয় নিজের চোখে আমি কল্পনাতেও করতে পারিনি যে ওই মানুষটা ডাইনি। তা আর একটা ঘটনা বলবো কি? একটুখানি বলো দেখি। তাহলে বলবো, না হলে বলবো না। কি বলে ফেলি নাকি? কি করবো? একটু বলো তোমরা, তোমাদের কি শোনার ইচ্ছা আছে না? আর একটু মানে এটা এখানেই ফিনিশ করব। আচ্ছা তনুদি বলি, এই ঘটনাটা কিন্তু আমি যখন প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়াতে ছিলাম সেই সময়কার ঘটনা, ঠিক আছে? স্পেশাল মানুষ জয়েন হয়েছে আমার। যাই হোক, এই ঘটনাটা দিল্লির এক সোসাইটির ঘটনা। বেশ কিছু বছর আগে, না একটা ছেলে, বেশ কিছু বছর আগে বলতে 2011-12 না 2000, দাঁড়াও একটুখানি দেখিনি, 2013 ঘটনা বলছি, ঠিক আছে? 2013 ঘটনা। 2013 সালে ইয়েতে তোমার 1 সেকেন্ড, সরি। তা 2013 সালে একটা ফটো মানে ভিডিও আসে আমাদের কাছে, দেখা যায় যে একটা সোসাইটির ওপর না, মানে 10 তলার সোসাইটি এবং প্রায় 12টা বিল্ডিং রয়েছে, পুরো বিরাট বড় সোসাইটি। ওই সোসাইটির সামনে একটা রাস্তা রয়েছে, ওই রাস্তা থেকে একটা ছেলে বা একটা ছেলেই ভিডিও করছে। দেখা যাচ্ছে যে ওই ছাদের ওপর না একটা সাদা পরিহিত মহিলাই বোঝা যাচ্ছে, মুখ কিছুই বোঝা যাচ্ছে না, পুরো মনে হচ্ছে সাদা কাপড় পরা একটা মহিলা এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ না জাস্ট ভেসে 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 যাচ্ছে। হ্যাঁ, ওই ভিডিওটা। আর তার সাথে অসম্ভব একটা করে এরকম মানে ভাঙা গলায় একটা চিৎকার, মানে কেউ একটা ইয়ে হচ্ছে এরকম পেয়েছে। হ্যাঁ, ও ভিডিওটা আমাদের কাছে সেন্ড করে। সেন্ড করার পর আমরা যেহেতু দেখি এটা কোথায় ইয়ে রয়েছে, তা যে পাঠিয়েছিল তার সাথে আমরা ইমেলের মারফত যোগাযোগ করি। সে তখন বলে দিল্লিতে এই সোসাইটিটা রয়েছে, এখনো অব্দি সোসাইটিটা ওই অবস্থাতেই পড়ে রয়েছে। তা তখন আমরা জিজ্ঞেস করি যে তুমি পেলে কোত্থেকে এই সোসাইটি, মানে বলছে এই সোসাইটির কাহিনীটা বা এই ফটোটা পেলে কোত্থেকে। তখন বলছে এই সোসাইটির একটা ফ্ল্যাটেই আমাদের ছিল, কিন্তু এই ফটোতে এই ভিডিওটাতে যে সাদা পরিহিতা মহিলাটিকে দেখা যাচ্ছে, এই মহিলাটির জন্য আমাদের পুরো এত বড় সোসাইটিটা বন্ধ করে দিতে হয়েছে এবং পুরো পরিত্যক্ত অবস্থায় রয়েছে এখনো অব্দি। এটা ভাঙাচোরা দেখবে, একটু পরিত্যক্ত অবস্থায় না অনেক সময় নাসেরিরা ওখানে যায়,
ঠিক আছে, কখনো মদ ফদ খেতে, কখনো বদমাইশি করতে, হাবিজাবি এইসব মানে শুকনো নেশা ফেশা ইত্যাদি ইত্যাদি করতে চায়। তা ওখানে না ওইসব কিছুই হয় না। তা আমরা জিজ্ঞেস করলাম তা সোসাইটির কি ঘটনাটা। তা বলছে আমরা যে সোসাইটিতে থাকতাম ওই সোসাইটির 9তলাতে আমরা থাকতাম এবং টপ ফ্লোরে একটা কাপল আসে, ঠিক আছে, একটা কাপল ভাড়া আসে। তা এবার কাপলটিকে দেখেই বোঝা যেত যে কাপলটি খুব বিয়ে প্রায় 6 মাস ভালোভাবে কেটে যায়, দেখেই বোঝা যায় খুব হ্যাপি কাপল ওরা। কিন্তু 6 মাস বাদ থেকেই না হঠাৎ করে দুজনের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। তা কি পরিবর্তন, যে হঠাৎ হঠাৎ করে শোনা যায় যে ওদের মধ্যে ভাঙচুর, চিৎকার, চেঁচামেচি, মারধরের আওয়াজ। তা ওরাও অবাক হয়ে যায়, যেহেতু ওপর নিচ এত চিৎকার করছে, তা পুরো বোঝা যায়। এবং পরবর্তীকালে আস্তে ধীরে মানে যখন সোসাইটির লোকরা ওদের চরম ঝগড়া হতো তখন গিয়ে যখন মেটানোর চেষ্টা করতো তখন ওরা বলতো যে আমার স্বামী এই করেছে, আমার স্বামী মহিলার প্রতি বড় মহিলার প্রতি আসক্ত তা এইসব বলেছে। তা ওই ছেলেটি বলে, যে বর আর কি, সেই ছেলেটি বলে আমার তো তোমাকে পছন্দই ছিল না, আমি তো ওই মেয়েটিকেই ভালোবাসি। তোমার বাবার আর তোমার বাবা মায়ের এবং আমার বাবা মায়ের জন্য তোমাকে বিয়ে করতে হয়েছে, আলটিমেটলি আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তো বলছি এই 6 মাস ধরে নাটক করে গেলে? বলছে 6 মাস ধরে নাটক করিনি, তোমাকে আমি বোঝানোর চেষ্টা করেছি বা কিছু মুহূর্তের জন্য আমিও হয়তো তোমার প্রতি হয়ে গেছিলাম, কিন্তু পরবর্তীকালে আমার ভুলটা ভাঙে যে আমি তোমাকে না ওই মেয়েটিকেই ভালোবাসি এবং তোমাকে ডিভোর্স দিয়ে ওই মেয়েটিকে বিয়ে করতে চাই। তো ও তখন বলে, ওই মেয়েটি বলে না আমি তোমাকে ডিভোর্স দেব না এবং ওই মেয়েটিকেও বিয়ে করতে দেব না, তুমি কি করে বিয়ে করো সেটা দেখে নেব। এবার ওদের ঝগড়া যখন চরমে ওঠে তখন ওদের মানে সোসাইটি থেকে ওদের 2 ফ্যামিলিকে আসতে বলে, ফোন নাম্বার মানে সেক্রেটারি যারা রয়েছে তারা আসে এবং তাদের 2 ফ্যামিলির মানে ফোনে কথাবার্তা বলায় এবং তাদের 2 মা বাবাকেই ডাকা হয়। 2 মা বাবার মধ্যেই কথাবার্তা হয়, ওদের দুজনকে বসিয়ে বোঝানো হয়। ছেলেটিও মেনে যায়, ঠিক আছে, ছেলেটিও আচ্ছা সে মেনে যায় যে এতদিন ধরে যে বউটাকে মারতো, ধরতো, করতো সেইগুলোও মেনে যায়, ওকে সরি ফরি বলে। আবার যথারীতি দেখা যায় কোনো ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, মানে 1 মাস বেশ ভালোভাবেই কেটে যায়, ঘুরছে ফিরছে সব দেখছে। 1 মাস বাদেই মানে দেখছে কি যে ওরা যখন ঘুরছে ফিরছে সবকিছু মানে কোনো চিৎকার চেঁচামেচি আর কিছুর আওয়াজ নেই। হঠাৎ করে একদিন রাত্রির বেলা তোমার ওই ধূপ করে একদম আওয়াজ, এবার ধূপ করে আওয়াজ পেয়েছে। এবার অত রাত্রে কিসের আওয়াজ পেয়েছে সিকিউরিটি গার্ডরাও অতটা, যেহেতু ওদের না একটু পেছনের দিকে ফ্ল্যাটটা ছিল, ঠিক আছে, সামনের দিকে সিকিউরিটিরা রয়েছে এবং প্রত্যেকটা টাওয়ারে না ওই অত আগেকার দিনে ছিল না, মেন গেটে যে সিকিউরিটি ছিল আর এমনি ইয়েগুলোর ছিল। তা ওরাও অতটা টের পায়নি, হয়তো ওরাও যায়নি। কিন্তু পরবর্তী সময় পরের দিন ভোরবেলা যারা মর্নিং ওয়াকে বেরোয়, সেই মর্নিং ওয়াকে বেরোনোর সাথে সাথে দেখে যে ওই যে মহিলাটা, সেই মহিলাটা মাথা থ্যাতলানো অবস্থায় 10 তলা থেকে দেখেই বোঝা যাচ্ছে পড়ে রয়েছে এবং শি ইজ ডেড, ঠিক আছে, সে মারা গেছে। এবং পুলিশে খবর দেওয়া হয়, পুলিশেও পোস্টমর্টম করা হয়। পোস্টমর্টমেও জানা যায় যে উঁচু তলা থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, পিঠে হাতের ছাপ পাওয়া গেছে এবং সেটা পড়ে। এবং পরবর্তীকালে দেখা যায় যে ওদের ঘরে যখন যাওয়া হয় দেখা যায় যে ঘরটা অ্যাজ ইট ইজ, ওর যত জিনিসপত্র আছে সমস্ত জিনিসপত্র নিয়ে ছেলেটি ফেরার। এবার যথারীতি মেয়েটির মা বাবা, ছেলেটির মা বাবাকে ডাকা হয়, করা হয়। ছেলেটির মা বাবাও কিন্তু বা আত্মীয় স্বজনরাও জানে না যে ছেলেটি কোথায় চলে গেছে, ঠিক আছে, জাস্ট 1 রাতের মধ্যে লাপাতা হয়ে গেছে, ঠিক আছে। তা এবার শুরু হলো, এবার তো যথারীতি বডিটা হ্যান্ড ওভার করে দেওয়া হলো, ওরা নিয়ে চলে গেল। এরপরে কাজ মানে যখন নিয়ে চলে গেল হলো, পরের দিন সকাল থেকেই না সেই মেয়েটির গলার আবার পাওয়া যাচ্ছে, সেই যেন ছেলেটিকে বলছে যে তুমি স্নানে যাও, আমি রান্না করছি, সেই রান্নার আওয়াজ, টুংটাং আওয়াজ হচ্ছে, হচ্ছে। তো ওরা না প্রথমে অবাক হয়ে যায় যে 1 রাতের মধ্যে বাবা এখানে ভাড়া চলে এলো,
কখন এলো? আমাদের ওপর দিয়েই তো যেতে হবে, লিফটের ওপর দিয়ে, দেখিনি তো। তবু না ওই রান্নার আওয়াজ, ইয়ের আওয়াজ, এই খুটখাট কেউ চেয়ার টেনে বসছে, টিভির আওয়াজ, এরকম পাওয়া যেত না। এরপরে বেশ কিছুদিন পর মানে এই ঘটনাগুলো ঘটছে, তার আগে কিন্তু কেউ দেখতে পায়নি, ওরকম শুধু জাস্ট আওয়াজগুলোই শুনছে। হ্যাঁ, এরপরে বেশ কিছুদিন, মোটামুটি ধরো 7-8 দিন বাদে একটা কাপল বাচ্চাকে নিয়ে ছাদে উঠেছে। ওদের ওপেন ছাদ, 10 তলার ওপরে, খুব হাওয়া, গরমকাল। তা ওরা তখন উঠেছে, উঠে হাঁটাহাঁটি করছে, আর দুজনের মধ্যে কথাবার্তা বলছে। বাচ্চাটা খেলছে একটু দূরে, এই বাচ্চাটা ধরো 5-6 বছর বয়স। ও হঠাৎ করে খেলতে খেলতে না, হ্যাঁ মানে বাচ্চারা ভয় পেলে, আকস্মিক ভয় পেলে যেরকম চিৎকার করে ওঠে, সেরকম চিৎকার করে উঠেছে, ও মা করে। এবার ওরাও দৌড়ে গেছে, কি হলো রে বাবা? গিয়ে দেখে ওই বউটার যেহেতু মাথাটা থেতলে গেছিল, অত ওপর থেকে এরকম ভাবে পড়েছে, হ্যাঁ পেছন মানে এরকম ভাবে ঠেলেছে আর কি, মাথা না এরকম ভাবে পড়েছে, সরি আমি এরকম ভাবে বলছি, এরকম ভাবে পড়েছে, মাথাটা থেতলে গেছে। দেখছে কি ওই কাপল আর ওই বাচ্চাটা দেখছে সারা মুখে রক্ত, মাথা থেতলানো, একটা বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে করে করে কাঁদছে। হ্যাঁ, ওই দেখে ওরা তো আর মানে ওদের ওই থপ করে কাঁপতে কাঁপতে নিচে নেমে আসে লিফটে যেই ওই মানে 10 তলার উপরে 11 তলায় ছাদ, তো এই 10 তলায় এসছে লিফটটা, আপনি আপ খুলে গেল। খুলে গিয়ে দেখছে ওই যে মহিলাটা যে ছাদে থাকলানো অবস্থায়, মানে যে মহিলাটা মারা গেছে, সেই মহিলাটা লিফটের সামনে দাঁড়িয়ে। এবার ওরা কি করবে বুঝতে না পেরে, মানে সে চিৎকার জুড়ে দেয়। মানে সে আরো আশেপাশে তো লোকজন রয়েছে, একটা মানে ফ্লোরে 6টা করে ফ্ল্যাট রয়েছে। ওরা ছুটে আসে এবং ছুটে আসার পর জিজ্ঞেস করে যে, ওরা যখন ছুটে এসে দরজা ফরজা খুলে দেখে যে কেউ নেই, তখন আর ওই মহিলাটিকেও দেখা যাচ্ছে না। তখন ওরা জিজ্ঞেস করে যে কি হয়েছে, তখন ওরা সমস্ত কথা বলে। এরপর থেকেই না ওই মাথা তেতলানো অবস্থাতেই ওই বউটাকে দেখা যেতে শুরু করলো। এবং কি হলো যে ওই একদিন আর একটা কাপলের মধ্যে প্রচন্ড ছাদেই, আর একটা বিল্ডিং এর কথা বলছি, ওই বিল্ডিং এ না, আর একটা বিল্ডিং এ দুটো কাপলের মধ্যে ঝগড়া হয়েছে। ঝগড়া হয়ে না দুজনে ছাদের মধ্যে গল্প করতে করতে কথা কাটাকাটি হয়েছে। বিশ্বাস করবে না, ছেলেটিকে না কেউ যেন সজোরে ওই 10 তলা থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। এবং কে মারলো, কিসে মারলো কেউ বুঝতে পারলো না। পুরো হাওয়ার একটা ঝোঁকা এসে, ওর বউটি বলছে, একটা জাস্ট ঠান্ডা হাওয়া এসে আমার বরের সাথে জাস্ট কথা কাটাকাটি শেষ হয়েছে, আমি নিচে নেমে যাব, দেখি ওই বরকে এরকম জাস্ট উড়িয়ে নিয়ে মাটিতে ফেলে দিল এবং স্বামীর মৃত্যু হয়। এরপরে প্রত্যেক দিন রাত্রির বেলা যে ইয়েতে ওরা উঠেছিল, হ্যাঁ সেই সময়টাতে দেখা যায়, মানে প্রত্যেক সন্ধ্যেবেলাতে আর কি দেখা যায় যে ওই লিফটের মধ্যে ওই মেয়েটিকে মাথা থেতলানো অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এরপরে ওরা তো ভয় পেতে শুরু করতে অর্ধেক লোকরা বলছে যে পায়ের নুপুরের আওয়াজ, আমাদের উপরে মানে কেউ দৌড়ে বেড়াচ্ছে, রান্নার আওয়াজ। এছাড়া তো লিফটের এরকম প্রবলেম আছেই, এছাড়া অন্যান্য ফ্ল্যাটেও কিন্তু ওই প্রবলেম ওকে দেখা যেতে শুরু করে, করতে শুরু করে, কিন্তু কারোর ক্ষতি করে না, ওই জাস্ট দেখাই দিচ্ছে, আর কিছু করছে না। কিন্তু এরপরে বলে যে জানো তো, হঠাৎ করে কোনো কারণ নেই অকারণে, তখন প্রায় রাত্রির 11টা বাজে, দাও দাও করে ওদের ঘরে না আগুন জ্বলে উঠলো। কিন্তু আমরা যখন দেখেছি, পুলিশ কিন্তু সিল করে দিয়ে গেছে ফ্ল্যাটটা, কোনো নেই যে গ্যাস সিলিন্ডার বাস স্টপে কোনো কিছুর আওয়াজ নেই, কিন্তু একদম লেলিহান শিখা ওদের মানে গ্রাস করলো পুরো। হ্যাঁ, পুরো ফ্লোরটাকে তো গ্রাস করলে, মানে 9 তলায় ধরে গেল এবং দাও দাও করে জ্বলতে শুরু করে। এবার প্রাণ ভয়ে তো আরো লোকজন ছুটে বেরিয়ে যায় থেকে। তারপর থেকেই না ওই ফ্ল্যাটে আর কেউ থাকতে পারছিল না। মানে কি বলতো, যে থাকলেই না মনে হতো কি ওই ফ্ল্যাটটাতে কেউ যেন ওদের ঘরের সাথে সাথে রয়েছে, সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে, অদ্ভুত ভাবে দেখছে। আবার কেউ হয়তো তন্দাচ্ছন্ন হয়ে পড়েছে, হ্যাঁ শুয়ে রয়েছে,
তন্দাচ্ছন্ন ভাবে মনে হচ্ছে কি ওর মুখের কাছে ওই থ্যাতলানো মাথাটা এসে রয়েছে। এরকম করতে করতে না এত অত্যাচার শুরু করেছিল, এবং বহু বাবাজিকে ডাকা হয়, গুরুজিদের ডাকা হয়, পুরো সোসাইটিটাকে বাঁধা হয়, এবং বলা হয় যে এই মানে যে তান্ত্রিক ছিল, এই তান্ত্রিকটা বলছে ওর আত্মাটা এতটাই স্ট্রং, ওকে তাড়ানো কিছুতেই সম্ভব না। এমনকি তোমাদের মন্দিরের যে মূর্তিটা রয়েছে না, সেই মূর্তিটাকেও সে কবজা করে নিয়েছে। তার মধ্যে কিন্তু আর কোনো ঠাকুরের প্রাণ নেই, সেটিও একটা অপদেবতারই মতন সৃষ্টি করেছে ওরা। তা তখন ওর কি করবে, যারা আশেপাশের লোকজন ছিল তারা আস্তে আস্তে, যারা ভাড়া ছিল তারা তো উঠে যেতেই শুরু করে, আস্তে আস্তে ফ্ল্যাট গুলো খালি হতে শুরু করে, এবং যারা থাকে তাদের ওই উদ্ভট আওয়াজ, তারপর কখনো আগুন লেগে যাচ্ছে, কখনো কিছু খারাপ হয়ে যাচ্ছে, কখনো লিফটে ওই থ্যাতলানো মাথাকে দেখা যাচ্ছে, ছাদে ঘোরা তো বন্ধই হয়ে গেছে, তার সাথে শুরু হলো হচ্ছে চিৎকার, ওই কখনো করে চিৎকার কাঁদছে, কখনো আবার ওই চিৎকার করছে, এরকম তো করতে থাকে। এরপর আস্তে আস্তে না পুরো সোসাইটিটাই খালি হয়ে যায়। তো ওরা বলে এটা কি আমাদের মনের ভুল না সত্যি আছে, বা আমি যে ভিডিওটা পাঠিয়েছি তোমাদের সেটা একটু ইনভেস্টিগেট করলে খুব ভালো হয়। তা আমাদের বেশ ইন্টারেস্টিং লাগে ব্যাপারটা, তা গিয়ে দেখি না কি আছে, এটা কি এডিটিং করা না করা তো জানি না, গিয়ে দেখি। তো আমরা না গিয়ে দেখি, বুঝলে তো, আমরা গিয়ে দেখি, গিয়ে দেখার পর তা যে রাস্তাটা রয়েছে সোসাইটির একটা দিকে, মানে একটা গলি, তারপরে কিন্তু হাইওয়ে, ওই গলিটার রাস্তাটাই না পুরো শুনশান, জনশূন্য, ওই ফ্ল্যাট ছাড়া আর আশেপাশে কিছুই নেই, উইকেন্ডটা পুরো জাস্ট শূন্য। মানে তুমি দিনের বেলাতে আমরা প্রথম ইনভেস্টিগেট করতে গেছিলাম, ওই ছেলেটিকে নিয়েই গেছিলাম, কিন্তু দিনের বেলাতেই না আমাদের গাটা রীতিমতো ছমছম করছে। এবার ভেতরে যাই, বিশ্বাস করবে না, গেটে তো তালা মারা, আমরা একটু ভাঙা দেয়াল ভাঙার ওই বেড টপকে, দেয়াল ভাঙা দিয়ে টপকে ইয়েতে যাই, দেয়াল টপকে বলবো না, একটু ভাঙা ছিল, ওইখানটা দিয়ে আমরা বেরোই। ওই ভেঙে মানে যে বাড়িটায় বিশেষ করে উৎপাত হতো, পুরো সোসাইটিতে তো উৎপাত করতো, কিন্তু বিশেষ করে যে ওদের ফ্ল্যাটটা ছিল 10 তলায়, সেই ফ্ল্যাটের ওপর যায়, ঠিক আছে, সেই ফ্ল্যাটে যায়, সেই ফ্ল্যাটে গিয়ে ওরা তো দেখে, বলছি আমরা যখন আমি, গৌরবদা, আরো অনেকে ছিল, আরো 2-3জন ছিল, ওরা যখন আমরা যখন প্রথম পা দিয়ে, এবার আমাদের অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে, আমরা যখন ওই দেয়াল টপকে প্রথম ওই সোসাইটিতে পা দিয়ে, আমাদের সাথে যেসব মেশিন পত্র ছিল ওই মেশিনগুলো বন্ধই ছিল, দিনের বেলাতে আমরা ইউজ করি না, এগুলো সাধারণত রাতে ইউজ করি। ওই যন্ত্রগুলো না, ইভিএম মেশিন ফেশিন গুলো না আপনি আপ চালু হতে থাকে, এবং বিপ 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 করতে 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 ইয়ে হয়, হ্যাঁ, বিপ বিপ করতে করতে মানে সে ফেটে যাবে, গরম হয়ে যাচ্ছে। এবার আমরা ভাবছি যে এইগুলো কি হচ্ছে, আমরা তো চালুই করিনি এখনো, এতটা স্ট্রং আমাদের ইয়ে দিচ্ছে। হ্যাঁ, এবার আমরা তো ওপরে যাই, ওপরে গিয়ে তো 10 তলাটা দেখি, পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে, দরজা ফরজা ভাঙা। ভেতরে গিয়ে দিনের বেলাতেও একটা আমরা নোটিশ করি যে প্রত্যেকটা ঘরের কোণা থেকে কেউ না কেউ আমাদের দেখছে, ঠিক আছে, কেউ না কেউ দেখছে। এবার আমাদের সাথে যে আরেকটি মেয়ে ছিল, ত্রিনা, ওর নাম আমি ত্রিনা দিচ্ছি, ত্রিনাকে, মানে ত্রিনার নাম পরিবর্তিত, এটা ত্রিনাকে বলছে হঠাৎ করে ও বেডরুমে তাকিয়েছে, বেডরুমে তাকাতে ওর মনে হয়েছে কি ওই বেডরুমে কেউ একজন রয়েছে। ও না ঝট করে বেডরুমে গিয়েছে, বেডরুমে ঢোকার সাথে সাথেই না পুরো মনে হচ্ছে মানে পিটি উষার যতটা স্পিডেও গেছিল তার থেকেও মানে 10 গুণ স্পিডে বাইরে বেরিয়ে এসে হাঁপাতে শুরু করেছে। হাঁপাতে হাঁপাতে বলছে, এ আমি কি দেখছি, আমি क्या देखा, ये मैंने क्या देखा। তো বলছে কি দেখেছো তুমি? বলছে ওই থ্যাতলানো মাথা যার গল্প শুনছি ও দাঁড়িয়ে রয়েছে বেডরুমে। এবার আমরা তো গিয়ে দেখছি কিছুই নেই, দিনের বেলাতে, কিন্তু এটা বলছি কোনো রাতের বেলা না, দিনের বেলাতে।
এরপরে আমরা যখন অন্য ঘরে যাচ্ছি, অন্য ঘর থেকে মনে হচ্ছে ওই ঘরে দেখছে, বেডরুমে যাচ্ছি, বেডরুম থেকে মনে হচ্ছে ড্রয়িং রুম থেকে আমাদের কেউ দেখছে। এরপরে না সেই মনে হচ্ছে কি সেই ঘরের গৃহস্থালির কাজ করলে টুং টাং চুং চাং করে রান্নার আওয়াজ হয়, ওরকম আওয়াজ পাচ্ছি আমরা। রান্নার গন্ধ, ইভেন রান্নার গন্ধ পেয়েছি, সুন্দর সুন্দর রান্নার গন্ধ পেয়েছি আমরা। হ্যাঁ, ওই রান্নার গন্ধ, কিন্তু রান্নাঘর কিন্তু একদম ভাঙা চোরা খান্ডার অবস্থাতে পড়ে রয়েছে। হ্যাঁ, খান্ডারে পড়ে রয়েছে। এরপরে আমরা যখন যাই, আমরা গিয়ে তোমার এরপর তো আমরা বুঝতেই পারি যে রাতের বেলাতে কি হচ্ছে। এবার যথারীতি আমরা ফিরে আসি, ঠিক আছে, ফিরে আসি। এবার সন্ধ্যেবেলাতে আমরা যাব ঠিক করি। এবার না, প্রথমে আমরা ঠিক করি রাতের বেলাতে যাব, কিন্তু যেহেতু রাতের বেলাতে ওই যে ছেলেটি আমাদের ফটো পাঠিয়েছিল সে বলছে আপনাদের রাত অব্দি অপেক্ষা করতে হবে না, তুমি যদি সন্ধ্যেবেলাতেও যাও, সন্ধ্যেবেলাতে গেলে কিন্তু আপনারা যে জিনিসগুলো দেখতে চাইছেন সেইগুলো প্রমাণ পাবেন। আচ্ছা, সকালবেলায় যা দেখে নিয়েছি তাতেই প্রমাণ পেয়ে গেছি যথেষ্ট। তো রাতের বেলাতে আমরা যখন ওই রাস্তার ওই সোসাইটির সামনের যে রাস্তা ওইখানটা দাঁড়িয়ে আছি, তা বিশ্বাস করবে না, দূরে না একটা মানে দূর থেকে একটা ট্রাক এলো, ছোটখাটো ট্রাকের আলোটা যখন সামনে পড়ছে তখন আমরা দেখছি কি প্রত্যেকে কোনো একজন নয়, পার্টিকুলার একজন নয়, আমরা প্রত্যেকেই দেখছি কি যে কেউ যেন আমাদের তোমার দূরে না একটা সাদা কাপড় পরা একটা গাছের তলায় একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, ওই ট্রাকের আলোতে দেখা যাচ্ছে। এবং ট্রাকের আলোতে দেখা যেতে যেতে যে ট্রাকটাও যাচ্ছে, দেখছি কি ওই মহিলাটা না ভেসে যাচ্ছে রাস্তা দিয়ে, ও ট্রাকটা এই দিক দিয়ে যাচ্ছে, ও ভেসে ভেসে ট্রাকের সামনে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, ট্রাকের সামনে দিয়ে যেতে যেতে জাস্ট মিলিয়ে গেল। আমরা প্রত্যেকেই সেটা দেখেছি, ঠিক আছে, প্রত্যেকেই আমরা সেটা দেখেছি। এরপর তো আমরা ভেতরে যাই, বিশ্বাস করবেন না, আমরা যতগুলো পরিত্যক্ত ঘরে মানে ভুতুরে ঘরগুলোতেও গেছি এবং ফেক জিনিসগুলোতেও তো গেছি, সেইগুলোতে না দেখেছি যে মানে মদের বোতল, ইয়ের বোতল, আরো যা সব নেশারিরা রয়েছে তারা কিন্তু থাকে। এই সোসাইটি কিন্তু শুধু ঝোপ জঙ্গল ছাড়া আর কিছুই জাস্ট নেই। হ্যাঁ, ঝোপ জঙ্গল ছাড়া আর কিচ্ছু নেই, কোনো একটা কিছু চিহ্ন নেই, ঠিক আছে। এরপরে আমরা যখন রাত্রির বেলা যাই, রাত্রির বেলা গিয়ে ঢোকার সাথে সাথে মানে ওই আমাদের শুধু গৌরব প্রথমে ভেতরে ঢুকেছে, ভেতরে ঢোকার সাথে সাথেই পিপ 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 করে আওয়াজ, তার সাথে একটা হু 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 করে কান্নার আওয়াজ। হ্যাঁ, কান্নার আওয়াজ পাচ্ছি আমরা, ঠিক আছে। এইটা আমরা কিন্তু মানে যতক্ষণ ছিলাম এই কান্নার আওয়াজ পেয়েছি। তারপরে আমরা যাই, আমরা যাওয়ার সেই 10 তলাতে উঠি, 10 তলার ওপর বিভিন্ন ফিয়ে করি, মানে আমাদের কিছু করতেই হয়নি, মানে মেশিন বের করতেই হয়নি, যা কিছু হচ্ছে আমাদের চোখের সামনেই আমরা দেখতে পাচ্ছি। ওই মহিলাটাকে একটা ছেলে বলছে, আমার না এই পিঠের এইখানটা না খুব জ্বলছে, চোখ খুব জ্বলছে হঠাৎ করে। তাই আমরা ইনভেস্টিগেট করছি, তো আমরা পিঠের ওর গেঞ্জিটা তুলে দেখি পুরো এরকম চারটে এরকম ভাবে কেউ আঁচড়ে দিয়েছে, সেখান থেকে ফোটা ফোটা রক্ত বেরোচ্ছে হলো। হ্যাঁ, আমরা যখন বেডরুমে ছিলাম ঠিক মনে হলো কি ড্রয়িং রুম থেকে ঠিক এত বড় একটা আতলা ইট আমাদের গায়ের ওপর এসে পড়লো, মানে পায়ের একদম গায়ের বলবো না, একদম পায়ের কাছে এসে পড়লো। আমরা যদি না ছিটকে যেতাম না, আমাদের মানে প্রত্যেকেই আমরা ইনজিওর্ড হতাম ওখানে, ঠিক আছে। শুরু হলো ওরকম আওয়াজ, চিৎকার, একটা মহিলার বিভৎস আওয়াজ। এবার আমরা যখন ওই বেডরুম থেকে বেরিয়ে দেখতে গেছি যে কিভাবে ইটটা ছোড়া হলো, তখন দেখছি কি পরিষ্কার চোখের সামনে, এবং আমাদের প্রত্যেকে, কারুর ইলিউশন হয়নি, কারুর না। একজন থাকলে হয়তো ইলিউশন হতে পারে, কিন্তু আমরা 6 জন মানুষ ছিলাম, ওই 6 জন মানুষের কিন্তু ইলিউশন হতে পারে না একসাথে, ঠিক আছে। ওই 6 জন মানুষে আমরা দেখি ওই মাথা তেতলানো, রক্ত পড়ছে, ওই মহিলাটি রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছে। ওই দেখার পর তো আমরা তো যথারীতি ক্যামেরা নিলাম। ক্যামেরাতে বিশ্বাস করো এই প্রথম হয়েছে যেখানে ক্যামেরাতে কিছুই ধরা পড়েনি,
জাস্ট নাথিং, ওই বিপ বিপ ছাড়া আর কিচ্ছু। যে ক্যামেরাতে ফটো তোলা হয়, ফটোতে দেখা যাচ্ছে খান্ডার কিন্তু আমরা চোখের সামনে ওকে দেখতে পাচ্ছি। এবার আমরা যখন উপরে ছাদে যাব, ছাদে যাব একটু আশেপাশটা ঘোরার জন্য, মানে ছাদটায় কোথা থেকে ঝাঁপ মেরেছিল হয়তো দেখানোর জন্য বলতে যাবে। ঠিক আমরা দেখছি কি, আমরা সবে উঠতে যাচ্ছি, ঠিক ছাদের সিঁড়ির সামনে একদম ছাদটা তো দরজা ছিল এরকম, দরজা ফরজা ভাঙা পুরো এরকম, দরজার ওইখানটা ওই মহিলাটা আবার দাঁড়িয়ে রয়েছে। তো ওই দেখে আমরা ছাদে ওঠার কোনো করিনি, আবার নিচে চলে আসি। নিচে চলে এসে বাইরে দাঁড়িয়ে থাকি এবং কন্টিনিউয়াসলি করে কান্নার আওয়াজ, আবার কখনো চিৎকার করার ওই মহিলাদের গলায়। এরপর আমরা দেখি, যেটা ভিডিওতে আমরা দেখেছিলাম যে ওই মহিলাটা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ ভেসে ভেসে যাচ্ছে, ওইটা কিন্তু আমরা পুরো পরিষ্কার দেখতে পাই। যে প্রথমে তো হেঁটে হেঁটে মনে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু একটা বিল্ডিং এর মাঝখানে তো একটা বিল্ডিং এর সাথে আর একটা বিল্ডিং এর বেশ খানিকটা গ্যাপ আছে, হ্যাঁ, ওই গ্যাপের মাঝখানে ভেসে ভেসে যাচ্ছে। তো এই দেখার পর আমরা আর কিছু করিনি, জানা কথায় যে বোঝাই গেল যে এই ভুতুরে এই ফ্ল্যাটটা রয়েছে। আমাদের কাছে কোনো, সত্যি কথা বলতে এই প্রথম ওই ভিএফ মেশিন ছাড়া আর কোনো কিছুতে কিন্তু আমরা ধরতে পারিনি ক্যামেরায়। যা দেখেছি আমরা নিজের চোখের সামনে দেখেছি। মানে জল জ্যান্ত কেউ যদি বলে যে না তুমি ভুল দেখেছো, ইলিউশন হয়েছে তোমাদের মধ্যে, তা কিন্তু নয়, ইলিউশন নয়। 6টা মানুষের একসাথে ইলিউশন হতে পারে না এক সময়। তা এই হচ্ছে আমার শেষ ঘটনা। একটু বলো কেমন লাগলো। আমার তো মানে যখন দেখেছি তখন তো, এর আগেও আমরা যেহেতু মানে কাজ হয়ে গেছে আমার, মানে তখন যথারীতি শক্ত হয়ে গেছি বলে অতটা আমার মনের মধ্যে এফেক্ট হয়নি। জানি ঠিক আছে দেখছি, আবার ভুলে যাব কি আছে। এই হচ্ছে, তখন প্রথম কিন্তু আমার মনে হতো যে, মানে যখন এফেক্ট হতো আমার মনে, যে দেখেছি ওরে বাবারে হয়েছে, জ্বর চলে আসতো, হতো এরকম প্রবলেম। কিন্তু যত দিন যায় তত তো হার্ট শক্ত হয়, তাই দেখেছি। তা এই হচ্ছে আমার লাস্ট ঘটনা। একটু আমাকে বলো দেখি কেমন লাগলো লাস্ট ঘটনাটা। একটু বলো দেখি কেমন লাগলো। তাহলে এবার আমি ফিনিশ করি। আজকে অনেকটা সময় নিয়ে নিলাম তোমাদের, 10টা 19 বাজে। এই গরমে প্রত্যেকে ভালো থেকো। আমি এখন আবার আর কমেন্ট দেখতে পাচ্ছি না। দারুন, থ্যাংক ইউ দনুদি, একটাই কমেন্ট দেখতে পেলাম, আমি পরে রিপ্লাই দিয়ে নেব, ঠিক আছে? তাহলে এখানে আজকে শেষ করি। শুভরাত্রি। তোমরা সবাই খুব ভালো থেকো, এই গরমে সাবধানে থেকো, সুস্থ থেকো, প্রোটেকশন নিও সব দিক দিয়ে। গুড নাইট, টাটা। তো যেটা বলছিলাম, বিবেকানন্দ একটা কুকুর ছিল বিবেকানন্দ, যার নাম ছিল বাঘা। সে বিবেকানন্দকে ভীষণ ভালোবাসত এবং বিবেকানন্দ যখন সাধনা করছেন বেলুড়ে, তখন ওনার ঘরের বাইরে পাপোশে শুয়ে থাকতেন এবং বিবেকানন্দর একজন শিষ্য ব্রহ্মচারী অভয়কে দিয়ে তিনি মাছের ছাঁট এবং দুধ আনাতেন, নিজে হাতে রান্না করে খাওয়াতেন ওই বাঘা বলে কুকুরটাকে, এবং বলতেন মঠের লোকেদের ওকে কেউ মাংস দিবি না, কারণ মাংস দিলে ওরা ভীষণ রকমের হিংস্র হয়ে যায়। তো মাংস দিতে না করতেন এবং ওনার ঘরের বাইরে পাপোশে সারা রাত শুয়ে থাকতো এবং ভীষণভাবে বিবেকানন্দকে ভালোবাসত। তো বিবেকানন্দ কোথাও গেলে বাঘার মাথা ঠিক থাকতো না, একে ওকে কামড়াতে যেত, ভীষণ চেঁচামেচি করতো, তাকে রাখা দায় হয়ে যেত। এইরকমই একটা ঘটনা ঘটলো এক সময়। বিবেকানন্দ একটা কাজে 3 মাসের জন্য বেলুড়ের বাইরে গেল। বাইরে যাওয়ার পর সেই বাঘার তো মাথা খারাপ, কারণ সে তার প্রভুকে দেখতে পাচ্ছে না এবং সে অন্য কাউকে প্রভু মানতে নারাজ। যার প্রভু বিবেকানন্দ, সে কি আর অন্য কাউকে প্রভু মানতে পারে? তাই বাঘার মাথা খারাপ হয়ে গেল। বাঘা যাকেই দেখে তাকে কামড়াতে যায়, ভীষণ ঘেউ ঘেউ করে। মঠের সবাই খুব বিরক্ত, কারণ বিবেকানন্দ ভীষণ ভালোবাসলো। সবাই যে বাঘাকে খুব ভালোবাসতো, বাঘাকে সবাই খুব ভালো চোখে দেখতো তাও নয়, অনেকে কুকুর বলে ঘৃণাও করতো।
সবার মন তো সমান নয়। তাই একদিন তাকে ধরে বেঁধে জল পার করে দক্ষিণেশ্বরে দিয়ে আসা হলো, জল পার করে, যেন এই দিকে আর আসতে না পারে। অপরাধ কি না, বাঘা একদিন ঠাকুরের ভোগে মুখ দিয়েছে, আর যায় কোথায়? একেই তো সবাই বাঘার উপরে ভীষণ অসন্তুষ্ট ছিল, তার মধ্যে ঠাকুরের ভোগে মুখ দিয়েছে, ঠাকুরের ভোগ বলে কথা, এত বড় অনিষ্ট, এত বড় পাপ করেছে, তাকে তো শাস্তি দিতে হবে। তাই তাকে ধরে বেঁধে তাকে জল পার করে নৌকা করে দক্ষিণেশ্বরে ছেড়ে আসা হল। বিবেকানন্দ নির্দিষ্ট সময় পর যখন ফিরলেন, এসে শুনলেন বাঘাকে তার কয়েকদিন আগেই ছেড়ে দিয়ে আসা হয়েছে। ওনার খুব খারাপ লাগলো, কিন্তু উনি কিচ্ছু বললেন না, কারণ উনি তো অন্তর্যামী, উনি তো জানেন যে বাঘা ওনাকে ছেড়ে কখনো দূরে থাকবে না, ওনাকে ছেড়ে বাঘা থাকতেই পারে না। বাঘাও তককে তককে থাকে বেলুড়ে ফিরে আসার জন্য। একদিন একটা ওই ফেরিঘাটে বসে থাকে, নৌকা আসছে, বাঘা নৌকোতে চড়ে বসলো। নৌকোতে চড়ে বসেই বাঘা সবাইকে দাঁত দেখাতে শুরু করলো, মানে দাঁত খিচোতে শুরু করলো, যেই ওকে নামাতে যায়। মাঝি তো বাঘাকে নিয়ে কিছুতেই বেলুড়ের দিকে যাবে না, কারণ যাত্রীদের অসুবিধা হবে। যাত্রীরা সবাই কুকুর যে ভালোবাসে তা নয়, কুকুর যে সবাই ভালোবাসে, কুকুর যে সবাই। তো যখন বাঘা কিছুতেই নামবে না, তখন ওই যাত্রীরা বলতে শুরু করলো যে আচ্ছা, যখন কুকুরটা কিছু কাউরি ক্ষতি করছে না, যখন কিছুই করছে না, তখন ওকে নিয়ে চলো। ওকে নামাতে গেলে তো ও কামড়াতে যাচ্ছে, তার আগে তো কামড়াতে যাচ্ছে না, ওকে নিয়েই বরঞ্চ চলো। ভটভটি সেই নৌকা করে ওই দক্ষিণেশ্বরের দিকে, দক্ষিণেশ্বর থেকে বেলুড়ের দিকে নৌকা রওনা হলো। যেই বেলুড়ে পৌঁছলো, বাঘা নৌকা থেকে নেমে গিয়ে বেলুড়ের মঠে লুকিয়ে থাকলো, কারণ বাঘা জানতো ভোরের আলো ফোটার আগেই বিবেকানন্দ স্নান ঘরে স্নান করতে আসেন। ও কিন্তু অপেক্ষা করতে লাগলো, না খেয়ে না দিয়ে না ঘুমিয়ে। ভোরের আলো ফুটতে না ফুটতে, ফোটার আগেই যখন বিবেকানন্দ স্নান করতে গেছে, বাঘা তখন পায়ের কাছে এসে আদর করে কি মিউ মিউ কান্না। বিবেকানন্দ মাথায় হাত দিয়ে বলেন, তোকে আমি এত করে বলেছি না বাঘা, তুই কাউকে কামড়াতে যাবি না, আমি কোথাও না গেলে তোর মাথা খারাপ হয় কেন? আমাকে তো এদিক ওদিক যেতে হবে, আর ধুর পাগল, আমি কি চিরদিন থাকবো? তুই এরকম করিস কেন বাবা? বলে যখন বিবেকানন্দ মাথায় হাত বুলিয়ে বোলাচ্ছেন, তখন মঠে আরো সব সন্ন্যাসীরা, আরো সব ব্রহ্মচারীরা এসে জুটেছেন। বিবেকানন্দ কড়া নির্দেশ দিলেন তাদের দিকে তাকিয়ে যে বাঘাকে এখান থেকে যেন কোনো মতেই কেউ আর না সরায়। তখন বাঘার আনন্দ দেখে কি, বাঘা ভৌ ভৌ করে সবার দিকে গর্ব করে তাকিয়ে ঝগড়া করতে লাগলো, মানে কেন তাড়িয়েছিলি, আর তাড়াবি? আর তো তাড়াতে পারবি না, এবার তো উপরওয়ালা নির্দেশ এসছে। এইভাবেই বাঘা বিবেকানন্দ ঘরের বাইরে শুয়ে থাকত। কিন্তু বিবেকানন্দর অকাল প্রয়াণে বাঘা এতটাই ভেঙে পড়ে যে তাকে 3-4 দিন কেউ খাওয়াতে পারেনি। সে এতটাই অসুস্থ হয়ে পড়ে এবং সত্যি সত্যি তারপরে তার মন এতই ভেঙে যায় যে সে 1 বছরের মধ্যেই তার মৃত্যু হয়। যখন বাঘা বেঁচে ছিল, যখন বিবেকানন্দও বেঁচে ছিল, তখন বিবেকানন্দকে একজন শিষ্য ঠাট্টা করে বলেছিল, সেই শিষ্যর নাম হচ্ছে সদানন্দ, যে একটা কাজ করুন, আপনি বরঞ্চ বাঘাকে আপনার শিষ্য করে নিন, ওকে বরঞ্চ দীক্ষা দিয়ে দিন, ওর নাম হোক বাঘানন্দ। বিবেকানন্দ তার উত্তরে কি বলেছিলেন জানো? বলেছিলেন, বাঘাকে দীক্ষা দেব এমন ক্ষমতা কার? এমন ক্ষমতা কি আমার? যুধিষ্ঠিরকে কুকুরের বেশে ধর্ম স্বর্গে নিয়ে গেছিল, বাঘা হয়তো তাদের মতনই একজন। তাহলে বাঘা কার বেশে বা কার রূপে এসেছে আমি তো জানি না, তাই বাঘাকে দীক্ষা দেওয়ার ক্ষমতা আমার নেই। এত বড় কথা বিবেকানন্দ বলেছিলেন বাঘা সম্বন্ধে। কিন্তু বাঘা কিন্তু মারা যায়, বিবেকানন্দ মারা যায় 1 বছরের মধ্যে, কারণ ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, মন মরা হয়ে পড়ে থাকতো। ওদের মনের তো প্রভাব বিরাট ব্যাপার, মানুষের, প্রাণী সবারই। মন একটা ভীষণ বস্তু। বাঘা যখন মারা যায় তখন বাঘাকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু সন্ধে না হতে হতেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। ভাটার টানে বাঘার দেহটা আবার সেই বেলুড় মঠে এসে পড়ে। সবাই বুঝে যায় বাঘা আসলে বেলুড় ছাড়বে না, বাঘা আসলে তার প্রিয় গুরু, তার প্রভু বিবেকানন্দর কাছ ছাড়া হবে না।
তাকে বিবেকানন্দ থেকে দূরে সরিয়ে রাখার ক্ষমতা কাউরির নেই। এবং তখন বিবেকানন্দকে যেখানে দাহ করা হয়েছিল তার অনতি দূরে তার কাছে বাঘাকে সম্মানের সঙ্গে সমাধিস্থ করা হয়। আজও বাঘার সমাধি ওখানে গিয়ে দেখতে পাওয়া যায়। এই কথাটা, এই গল্পটা চোখে জল এনেছে, কখনো মনে অদ্ভুতভাবে ভক্তির উদয় হয়েছে, কখনো অদ্ভুতভাবে বিবেকানন্দ পশুদের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা এবং আমাদের প্রতি যে বার্তা, যে তাদের মধ্যেই প্রকৃত ভগবান থাকে, সেইটা আরো প্রকটিত হয়েছে। যাই হোক, আজকে লাইভে একটু ডিস্টারবেন্স হলো, সরি ফর দ্যাট। আমার লাইভ মানেই ডিস্টার্ব হয়, এটা অদ্ভুত ব্যাপার, হয়, কিছু করার নেই। চেষ্টা করি আমি তোমাদেরকে লাইভটা ভালোভাবে উপহার দেওয়ার, কিন্তু পারি না। এই যে দুটো ভাগে লাইভটা করলাম, এটাকে যেন অ্যাটাচ করে দিও যারা দেখছো। আজকের মতন এইটুকু, আবার পরের সপ্তাহে দেখা হবে। শুভরাত্রি। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.